সবাই কেমন আছো জানাও। জি, ওয়ালাইকুম আসসালাম। যারা সালাম দিয়েছো, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। গুড গুড সবাই। গুড, অনেকে আনসার করছে। কে কোত্থেকে ক্লাস করছো একটু জানাবা সবাই দ্রুত, খুব দ্রুততম সবার মধ্যে এটা জানাবা। কে কোত্থেকে ক্লাস করছো? মাত্র 135 জন যুক্ত হয়েছে, দেখছো বাকিরা এখনো যুক্ত হয় নাই। একটু দ্রুত যুক্ত হও। কুমিল্লা নোয়াখালী ব্রাঞ্চ নাকি এটা? আচ্ছা, দেখো সবাই একটু প্রথমে আমরা আলোচনা করবো, আমরা ফার্স্ট পার্ট নিয়ে আলোচনা করব। ফার্স্ট পার্টে আজকে রচনা আছে কি মাসি পিসি। কি আছে বলতো? মাসি পিসি। এই রচনাটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে প্রচুর প্রশ্ন হওয়ার জায়গা আছে, বুঝছো? এই জন্য একটু মনোযোগ দিয়ে পড়বা। কতগুলো জায়গা আছে সেগুলো পুরোটা মনোযোগ দিয়ে পড়ো। অনেক তথ্য আছে এই রচনাটার মধ্যে। মাসি শব্দের অর্থ হলো খালা। মাসি শব্দের অর্থ কি? খালা। আর পি শব্দের অর্থ হলো ফুফু। এই পিসি এবং মাসি এবং পিসি কার? আল্লাদের। বুঝছো? নাম কি? আল্লাদি। উচ্চারণটা একটু ভালো করে খেয়াল করো। আল হাদি, এটা হলো এটার উচ্চারণ শব্দটা। আল হাদি। কথা বুঝতে পেরেছো? এই রচনাটার মধ্যে আমরা কয়েকটা জিনিস আমরা ভালো করে লক্ষ্য করব। সেটা হলো নারীর ক্ষমতায়ন। এই জিনিসটা আমাদের এখানে উপস্থাপন করা হয়েছে, নারীর ক্ষমতায়ন। আচ্ছা, এটার অভাব আছে সমাজে, এটা সংশোধন হওয়া উচিত, নারীর ক্ষমতায়ন হওয়া উচিত। এরপর আরেকটা আছে হলো কি আছে, গ্রামীণ পরিবেশ, যেটা আছে গ্রামীণ পরিবেশ বা অবস্থা এটা বলতে পারো। আরেকটা আছে নারী নির্যাতন, না? একটা রচনা বিষয় আছে নারী নির্যাতন। আচ্ছা, নির্যাতন এই কথাটাও আছে। এরপরে আরেকটা বিষয় আছে সম্প্রীতি, একটা বিষয় আছে সম্প্রীতি, এই বিষয়টা এখানে আছে। এরপর আরেকটা বিষয় এখানে আছে শোষণ। কি আছে? শোষণ। খেয়াল করো, নারীর ক্ষমতায়ন বলতে এখানে কি আছে, আরেকটা আছে যৌতুক। নির্যাতনী যৌতুক। আচ্ছা, একটু ভালো যৌতুক বিষয়টা তখন আসলে তো ছিল না আমাদের এখানে। যৌতুকটা আসছে হলো যে হিন্দুদের মধ্যে যে পণ প্রথাটা আছে না, এই পণ প্রথার একটা ভার্সন হিসেবে আমাদের এখানে যৌতুকের একটা প্রচলন হয়ে গিয়েছে। আচ্ছা, দুর্ভাগ্যক্রমে আমরা একটু খেয়াল করব এই রচনার মধ্যে নারীর ক্ষমতায়ন বলতে কি বুঝেছি বলো। একটা সময়ে আমাদের এখানে নারীদেরকে এরা পরিবারের যে পুরুষ সদস্যরা আছে এরা আসলে মানুষ হিসেবে গণ্য করতো না। মানে বিষয়টা কেমন একটু খেয়াল করো, একটা মেয়েকে বিয়ে দিবে, মেয়েকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে মেয়ের বাপ দেখবা যে হুটহাট করে একজন বিয়ে ঠিক করে ফেলছে এবং আইসা জানাই দিচ্ছে তোমার এত তারিখে বিয়ে। মেয়ের যে একটা মা আছে, মানে মনে একটা ওয়াইফ আছে, স্ত্রী আছে, তার সাথে যে একটু পরামর্শ করা দরকার এবং তার যে একটা মতামত নেওয়া দরকার, এইটাও কোনোদিন মনে করতো না, নিত নাও, মনেও করতো না। অনেকে হয়তো বা দুই এক সময় একটু আইসা বলতো, কিন্তু তারপর তার কোনো কিছু বলার অধিকার ছিল না। বিষয়টা বুঝছো? এই জিনিসগুলোকে মানে ক্ষমতাহীনতা বলে। আমাদের নারী ক্ষমতা বলতে আমরা আরেকটা জিনিস বলি, সেটা কর্মসংস্থান। আমাদের এখানকার নারীরা কিন্তু সবসময় কর্মজীবী ছিল, আমাদের এখানকার নারীরা। তুমি একটু খেয়াল করে দেখবা যে আমাদের এখানকার যারা অনেকে বলে না যে আমাদের এখানকার নারীরা এখন কর্মের সুযোগ পেয়েছে, তারা সবসময় কর্মের সুযোগ পেয়েছে, কিন্তু তাদের কর্মটার মূল্য দেওয়া হয়নি। কেমন দেখো, তুমি দেখ বাসা বাড়িতে যে একটা মেয়ে মানে একজন মা ফ্যামিলি মেনটেনিং করে, এটার যদি একটা তুমি ভ্যালু, ফেস ভ্যালু ধরো, কস্ট ধরো, তাহলে এটার কস্ট ধরবে আসবে কমপক্ষে 15 থেকে 20 হাজার টাকা তোমার মাসিক সে ইনকাম করছে। মানে ওই কাজটা তুমি অন্য কাউকে দিয়ে করাইলে তোমার 15 থেকে 20 হাজার টাকা লাগতো। কথা বুঝছো? এছাড়া আরেকটা বিষয় খেয়াল করো, যে কৃষি কাজটা আছে না আমাদের এখানে, যেহেতু কৃষিজীবী সমাজ, আমাদের এখানে কৃষি কাজের আমাদের 40 থেকে 50% কাজ মহিলারা করে। গ্রামে গিয়ে দেখলে এটা বুঝবা। একটা মা মৌসুমে মানে ফসলের মৌসুমে কি পরিমাণ কাজ করে তুমি একদিন করলে বুঝবা, এছাড়া বুঝবা না। এই কাজগুলোর স্বীকৃতি নেই, এই স্বীকৃতিটাই হলো নারীর ক্ষমতা। কথা বুঝতে পেরেছো? যেটা ইসলাম যেটাকে সাপোর্ট করে, বুঝছো? আর আর আরেকটা বিষয় যে মানে নারীর যে সমতা, সমতা অধিকারের সমতা, সব ধরনের অধিকারে তার সমতা ইসলাম দিয়েছে, বুঝে আসছে? সব ধরনের অধিকারের সমতা দিয়েছে। কেবল সম্পদের বিষয়টা নিয়ে আমাদের একটা আছে, সম্পদ ইসলাম যা বিধান করেছেন, আল্লাহ যা ভালো মনে করেছেন সেটা পারফেক্ট, নিঃসন্দেহে পারফেক্ট। এটা কারণ হলো আল্লাহ ইনকাম তোমাকে ভাগ কেন একটু কম দিয়েছে, তোমার নিজের সম্পত্তি ইনকাম করতে নিজের রাখার সুযোগ আছে, এটা তো তুমি অর্ধেক পাচ্ছ না। শুধু বাবার সম্পদে তুমি ছেলের তুলনায় অর্ধেক পাচ্ছ, এটা কারণ হলো তোমার তো খরচ নাই, ছেলের তো খরচ আছে। এই একটা বিষয়ের কারণে তোমার এখানে
অর্ধেক সম্পত্তি। আর বিষয়টা আরো সেনসিটিভ, এটা নিয়ে আমরা পরবর্তীতে আরো আলোচনা করলে বুঝবা, ফেস টু ফেস ক্লাসে এটা নিয়ে আলোচনা করা যাচ্ছে না। আচ্ছা, আরেকটা হলো গ্রামীণ পরিবেশটা কেমন হয়, গ্রামের সব মানুষরা একসাথে মিলেমিশে থাকে, অভাবের মধ্যে থাকে, এই জিনিসটা আমরা দেখেছি। আর নারী নির্যাতন মানে কথায় কথায় স্ত্রীকে অতিমাত্রায় আদর, এটা বাঙালি সমাজে, বাঙালি বা ভারতীয় পুরুষ সমাজে ব্যাপকভাবে প্রচলিত ছিল, এখনো আছে অনেক জায়গায়। তবে এখন আবার নতুন একটা ট্রেন্ড শুরু হয়েছে, নারীর জায়গায় এটা রিপ্লেস হয়ে পুরুষ আসছে। এখন পুরুষরা নারীরা কথায় কথায় পুরুষদেরকে মানসিক এবং শারীরিকভাবে নির্যাতন করে থাকে। বাংলাদেশে অসংখ্য ফ্যামিলি আছে। আর একটা মজার বিষয় কি জানো, নারীর সবচেয়ে বড় শত্রু নারী, পুরুষ না। কিন্তু নারী যত নির্যাতন হয় তুমি দেখবা তার অধিকাংশ নির্যাতন মানে 95% নির্যাতন হয়েছে শাশুড়ির মাধ্যমে, ননদের মাধ্যমে। তুমি খুব কম দেখাইতে পারবা শ্বশুরের মাধ্যমে ছেলের বউ নির্যাতিত হয়েছে। কথা কি বুঝতে পারছো? কথা ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, সবাই বিষয়টা ক্লিয়ার না? এই যে নির্যাতন যে আছে এটা রোধ করতে হবে। তবে যৌতুক যে আছে, যৌতুক যদি কোনো ছেলে চায়, সে ছেলে নারীর সন্দেহ, সে মেয়ে এবং ছেলের মাঝামাঝি। কোনো ছেলে যে প্রকৃত ছেলে সে কখনো যৌতুক প্রত্যাশা করতে পারে না। যৌতুক ভিক্ষার চেয়ে নিকৃষ্ট কাজ, ভিক্ষার চেয়ে নিকৃষ্টতম কাজ, সে ভিক্ষুকের চেয়ে খারাপ। বুঝে আসছে? তার আত্মমর্যাদা বোধ বলতে কিছু নেই, এবং তার বাবা মারও আত্মমর্যাদা নেই। বুঝছো? কোন প্রকৃত বাবা মার সন্তান কখনো যৌতুক চাইতে পারে না। বুঝছো? আমি হিজড়া শব্দটা বলে এখানে হিজড়াদেরকে ছোট করতে চাই না, এরা হিজড়ার চেয়ে অনেক নিকৃষ্ট। বুঝে আসছে বিষয়টা? আচ্ছা, তারপর আরেকটা বিষয় হলো কি, সম্প্রীতি, মানে গ্রামে যে যে সম্প্রদায়ের মানুষ থাকবে না কেন তাদের মধ্যে একটা সম্প্রীতি, মিল থাকতে হবে। ঠিক আছে? তারপর একটা বিষয় হলো এটা উঁচু নিচু, কালো সাদা, তোমার ধনী দরিদ্র, দলিত সম্ভ্রান্ত, এই প্রবলেমগুলো সমাজে থাকে। এই প্রবলেমগুলো সমাজ থেকে সলভ হওয়া উচিত। বুঝছো? এরপর আরেকটা বিষয় আমরা এখানে দেখতে পাই, সেটা হলো শোষণ। কি দেখতে পাই বলতো? শোষণ। সমাজের কিছু সমাজপতিরা থাকেন যারা সমাজের শাসনের নামে শোষণ করে বেড়ায়। কি করে বেড়ায় বলতো? শোষণ করে বেড়ায়। এর অসংখ্য উদাহরণ এখানে আছে। এখানে আছে গোকুল, একজন ভদ্রলোক আছেন, অভদ্রলোক বলা যায় নাকি ওনাকে? কথা বুঝতে পারছো সবাই? আচ্ছা, এই রচনাটা লিখছেন গো, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। এটা লিখছেন হলো তোমার মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায় কিন্তু খুবই ইম্পর্টেন্ট একজন পার্সন, জন্মগ্রহণ করেছিল 1908 সালে, না? আচ্ছা, ভদ্রলোক তার জীবনে প্রথম কি সাহিত্য লিখছে এটা ইম্পর্টেন্ট। তার জীবন প্রথম লেখা ছোট গল্পের নাম হলো অতসী মামি। কি নাম বলতো? অতসী মামি। এবং প্রথম উপন্যাস হলো জননী। এই দুটাই প্রকাশিত হয় 1935 খ্রিস্টাব্দে। বুঝে আসছেন? আর সবচেয়ে ইম্পর্টেন্ট হলো পদ্মা নদীর মাঝি। একটু মনে রাখবা, এটা কে লিখছে এবং কত সালে প্রকাশিত হয়েছে? 1936 সালে প্রকাশিত হয়েছে। 1936 সালে প্রকাশিত হয়েছে। সবার কি লেখা শেষ? এবং এখান থেকে আর কিছু জানার আছে কিনা বলো? এরপর আছে 18 বছর বয়স। 18 বছর বয়স যে রচনাটা আছে এটা কে লিখছে? জানো কে লিখছে? না এটাও জানো না? তোমরা কি আসছো না? না কেউ কমেন্টস করছো না কেউ? যেন প্রশ্নের আনসার করো, 18 বছর বয়স কে লিখছে? 18 বছর বয়স লিখছে সুকান্ত। বাংলা সাহিত্যে ওনাকে বলা হয় একুশের কবি, কিশোর কবি, এই নামে তিনি পরিচিত। ভদ্রলোক জন্মগ্রহণ করেছেন 1926 খ্রিস্টাব্দে, 1947 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেছেন। উনি মৃত্যুর আগে 3-4টা গ্রন্থ প্রকাশ করেছেন, তার মধ্যে ছাড়পত্র একটা বিখ্যাত গ্রন্থ, যেটা প্রকাশিত হয় 1948 সালে তার মৃত্যুর পরে। এবং ছাড়পত্র কাব্যগ্রন্থটি কিন্তু 18 বছর বয়স কবিতা নেওয়া হয়েছে ছাড়পত্র থেকে। ক্লিয়ার? ধারণা করা হয় ওনার বয়স যখন 18 বছর ছিল তিনি তখন এই রচনাটা লিখছেন। রচনার মূল থিম কি? রচনার মূল থিম 18 বছর বয়সে একটা মানুষের মধ্যে তারুণ্য, মানে বয়স সন্ধিকার আমরা বলতে পারি। কি বলতে পারি বলতো? বয়স সন্ধি। বয়স সন্ধি সরাসরি বলা যায় না, প্রাপ্ত বয়স্কের যে বয়স সন্ধি বলি সেটা না। এখানে বয়স সন্ধি বলতে বুঝে যেটা বলছে কৈশোর যে আছে, কৈশোর থেকে একটা মানুষ কোথায় চলে আসে? যৌবনে পদার্পণ করে এই বয়সের মধ্যে। বুঝতে পারছো?
অর্থাৎ একটা মানুষের যে বাল্যকাল বা শিশুকাল যে আছে, কিশোরকাল আছে, এই কাল থেকে সে বাস্তবিক জীবন যেটা বলা হয় এই জীবনে পদার্পণ করেন এই 18 বছর বয়সে। তোমরা দেখো আমরা কিন্তু আমাদের দেশে 18 বছর বয়স মানে ইন্টারমিডিয়েট পাস করি প্রায় অধিকাংশই 18-19 বছর বয়সে। আর এই বছর বয়স হলে আচ্ছা এই 18 বছর বয়স যে আছে এই 18 বছর বয়সেই আমরা কি করে থাকি একটু ভালো করে শুনবা। ইন্টারমিডিয়েট কমপ্লিট করে আমাদের যে পেশাগত শিক্ষা অনার্স লেভেলে সেই পড়াশোনার দিকে নিজেদেরকে ধাবিত করি, একদম এগিয়ে দিই। এই জন্য এই সালটা আমাদের জন্য, এই বয়সটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, বুঝে আসছে? এখন দেখবা এই বয়সে যদি কেউ অল্প ভালোবাসায় পরিতৃপ্ত পায়, এই বয়সে অল্প ভালোবাসায় পরিতৃপ্ত পায়, আবার কোনো কিছু থেকে মানে 9 থেকে 6 হলে খুব ক্ষিপ্র হয়ে ওঠে, আবার খুব সামান্য আঘাত পেলেই নরম হয়ে যায়। এই জিনিসগুলো এই বয়সে হয়ে থাকে। তিনি বলছেন এরকম প্রচুর বাধা এই বয়সে আসে, কিন্তু তারপরে তিনি বলছেন তারপরও 18-র যে আছে এই 18-র জয়ধ্বনি শুনি আমি। অর্থাৎ কোনো ভালো কাজ করার জন্য সবচেয়ে বড় অবদান রাখতে পারে কারা? এই তরুণ বয়সের ছেলেরা। তুমি দেখো বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে সেই মহান বীর 71-এর তারা সবাই কিন্তু তোমার 30-এর নিচের বয়সে, অনেকেই 30-এর নিচের বয়সে, বুঝছো? এবং মাত্র 13 বছর বয়সে একজন মুক্তিযোদ্ধা আছেন, স্বীকৃত মুক্তিযোদ্ধা, 13 বছর বয়সে, শহীদুল তার নাম। নাম কি? শহীদুল। বুঝে আসছেন? এটা মূল থিম এই উপন্যাসের, সরি এই কবিতার আর কি। এই কবিতার মধ্যে তোমার 32টা লাইন আছে, 8টা স্তবক আছে, এবং 18 বছর বয়স কথাটা 7 বার আছে, বছর শব্দটা 7 বার আছে, বয়স শব্দটা 19 বার আছে। আমাদের সেটিও কথাগুলো ভালোভাবে দেয়া আছে। স্যার 18 বছর বয়স কবিতা কে লিখেছে আবার বলেন প্লিজ। মানে কি রে ভাই? কাউসার তুমি এটা কি জিজ্ঞেস করলে আমাকে? এরকম হাজারো জগতে আছে, চিন্তা করো। তোমার সামনে শীট আছে, বই পড়ছো 2 বছর, তারপর তুমি আমাকে জিজ্ঞেস কেমনে করলা? হাউ ফানি। হ্যাঁ, তোমাকে আর বলবো না, এটা এটা বলার মতো মানে মানে কি বলা যায়, আমি লজ্জিত এটা আসলে বলতে গেলে। 18 বছর বয়স কবিতা কে লিখছে এটা আমাকে নাকি বলতে হবে, বুঝছো? আবার তারা নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে। দেখো এরপর আজকে আজকে ইম্পর্টেন্ট টপিক আছে, নাম হলো পদ। সবাই একটু লেখো পদ কাকে বলে। তোমাদের দুই একজনকে আমি একজন বলছে যারা মাদ্রাসার তাদের এটা পাঠ্য ছিল না, এই কথা এখনো বলো না। তোমাদের পাঠ্য থাকা লাগবে না, তোমাদের মতো মাদ্রাসার স্টুডেন্টের ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার অধিকার নাই। যারা চান্স পাবে ঢাকা বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা ছেলেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হয়, ফার্স্ট। মাদ্রাসা ছেলেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হয়। যা দেখো সে সিলেবাস জানে কিনা। তুমি আজকে আজকে এসে জিজ্ঞেস করতেছো সুকান্ত কোনটা কি জানো এটা পাঠ্য ছিল না, এটা আজকে এসে বলতেছো। বলো পদ কাকে বলো? হ্যাঁ গুড। নাইম আল ইসলাম বলছে না থাকলেও আমরা মাদ্রাসা স্টুডেন্ট এটা পড়েছি, যে জানে না তার কি সমস্যা, চিন্তা করো। আচ্ছা কে সবাই বলো পদ কাকে বলে? এরা হলো মাদ্রাসার নাম বিক্রি করে খায়, বুঝছো? মাদ্রাসা এটা হয় না এটা হয় না বলতেছে। আচ্ছা অনেকে আমি লাইভে নিবো দুই একজনকে, কেউ বলতে চাইলে পদ কাকে বলে। অনেকে লিখছো বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা শব্দকে পদ বলে, বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে। কেউ হ্যান্ড রেজ করছো? হ্যান্ড রেজ করে তাকে থেকে নেবো। আচ্ছা হ্যান্ড রেজ করছে একজন, তুমি বলো পদ কাকে বলে। মুসা দেখো দিয়েছি, দেখো রে ভাই তোমাদেরকে ইয়ে দিয়েছি, ফ্লোর দিয়েছি। আসসালামু আলাইকুম স্যার। বলো পদ কাকে বলে। স্যার বাক্যের ওই যে বিভক্তি আর ধাতুকে পদ বলে। বিভক্তি আর ধাতুকে পদ বলে? জি স্যার। স্যার আসসালামু আলাইকুম ভাই। অজন্য স্যার তুমি কি বুঝে বলছো? জি স্যার পড়ছিলাম তো যে নবম দশম শ্রেণীর বইয়ের না মধ্যে। তুমি ভুল বলছো, ওটা হয় নাই। বলো ভাই আমি বলবো। বলো ইউসুফ বলো। আসসালামু আলাইকুম ভাই। ইউসুফ বলো ইউসুফ। হ্যাঁ আমি কি বলবো, মানে ইউসুফ শরীফ। তোমাকে ইউসুফ তুমি না তো, ইউসুফ বলো। জি, বাক্যের অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে পদ বলে। গুড, অর্থবোধক শব্দ কি? এবার ইউসুফ মিউট হও। হারুন বলো। বাক্যে বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে ভাইয়া। বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে।
আর কেউ আছো বলবা? Good. অর্থবোধক প্রতিটি শব্দই পদ। অর্থবোধক প্রতিটি শব্দই পদ। নাইম ইসলাম, এটা একটা ভুয়া কথা বলেছো। আর কেউ আছো? যারা আছে তাদেরকে ফ্লোর দিয়ে বোঝে না। আচ্ছা, গুড। যাই হোক, এখানে অনেকেই লিখছো বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দই পদ, বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দ কি পদ বলে। গুড গুড গুড, অনেকেই লিখছো, থ্যাংক ইউ। যারা লিখছো তাদেরকে থ্যাঙ্কস। আচ্ছা শোনো, 12 জন হাত তুলে রাখছে, এটা গেল কই? অথচ হ্যাঁ, বলো বলো বলো, দেখো ওরে কি দিয়েছি, বলো কে কে আসো। বলে ফেলো, নাদিয়াতুল মিনহাজ বনায় আসো। আসসালামু আলাইকুম। বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দই এক একটি পদ। বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা শব্দই পদ। আচ্ছা, গুড, থ্যাংক ইউ। শোনো, তার মানে সবার কথা থেকে আমরা এই জিনিসটা বুঝতে পারলাম যে পদ হবে কে, যে শব্দ হবে, তাই না ভাই? এটা বুঝতে পারলাম না? পদ হবে কে, যে কি হবে, শব্দ হবে। তোমাদের কথা তো এটাই নাকি? আচ্ছা, শোনো এবার, শব্দ, এটা তোমাদের কথা ছিল, দেখো শব্দ না হয়েও পদ হতে পারে, শব্দ না হয়েও পদ হতে পারে। এই বিষয়টা সবগুলো বইতে বা সেটাও লেখা আছে। বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা শব্দপদ, বিভক্তিযুক্ত শব্দপদ, অর্থযুক্ত শব্দপদ যা আছে, কথাটা ভুল, আমরা এখন প্রমাণ করে দেব। ঠিক আছে, একটু ভালো করে শোনো। আমি এইটা একটা শব্দ লিখলাম, কি লিখছি বলো তো? ক ল ম, এটা কি কেউ শব্দ? না, এটা কেউ শব্দ না। কিন্তু আমি যদি এভাবে এটাকে যুক্ত করি, সবাই আনসার করো, কমেন্টস আনসার করো, ক ল ম, এটা কি শব্দ হয়েছে বলো তো? এটা এটা শব্দ হয়েছে কিনা, এক নাম্বারটা শব্দ হয়েছে এটা বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা? জি। আচ্ছা, কিন্তু আমি যদি এরকম লিখি ল ক ম, এটা কি শব্দ হয়েছে? 2 নম্বরটা শব্দ হবে, 2 নম্বরটা শব্দ হবে কিনা, নাম্বার লিখো। আবার 3 নম্বর লিখলাম ম ক ল, এটা কি কোনো শব্দ হবে বলো? 3 নম্বরটা শব্দ হবে না। এবার তুমি আমাকে বলো যে কলম শব্দ কিন্তু লকম আর মকল শব্দ না, কেন? এটা শব্দ আর এটা শব্দ না কেন বলো তো? একটু দ্রুত আনসার করো সবাই। সবাই আনসার করছো না, কিন্তু সবাই আনসার করছো না, আমি দেখতে পাচ্ছি, কারণ অর্থ নাই। গুড, তার মানে হলো এটা শব্দ আর শব্দ না হওয়ার ক্ষেত্রে পার্থক্য করছে কে? অর্থ। অর্থ থাকলে শব্দ, আর অর্থ নাই তাই শব্দ না। তার মানে এই দুটা শব্দ না, এই কথা কি সবাই বুঝতে পারছো? এখানে শব্দ না কোনটা বলো তো তোমরা? শব্দ না কোনটা? নাম্বার লিখলেই হবে, শব্দ না কোনটা? এই শব্দ না কোনটা বলো? 2 3 2 3 2 3, গুড, থ্যাংক ইউ, 2 3, থ্যাংক ইউ। শব্দ না কোনটা? 2 3। সবাই আনসার করছো না, তোমরা 200 জন উপস্থিত আছো প্রায়, কিন্তু আনসার করছো না সবাই। 2 3 2 3, গুড, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে একটু খেয়াল করো, এটা তো শব্দ না তুমি বলছো কিছু আগে, কিন্তু আমি লিখলাম এইদিকে খেয়াল করো, মকল কোনো শব্দ নয়, মকল কোনো শব্দ নয়। এবার তুমি বলো তো এটা একটা বাক্য হয়েছে কিনা? মকল কোনো শব্দ নয়, এই পুরোটা একটা বাক্য হয়েছে কিনা বলো? এটা কি একটা বাক্য হয়েছে? এটাকে বাক্য বলতে পারি? গুড, এটা একটা বাক্য। গুড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হয়েছে, হয়েছে, হ্যাঁ হ্যাঁ, ইয়েস, এটা একটা বাক্য হয়েছে। এবার বলো তো এই বাক্যের সাবজেক্ট কে? এই বাক্যের সাবজেক্ট কে? সবাই একটু জানাও। গুড, আনসার করছে অনেকে। সাবজেক্ট হলো, অনেকে আনসার করে ফেলছে, থ্যাংক ইউ, সবাই সঠিক আনসার করতেছে। সাবজেক্ট হলো মকল। সাবজেক্ট কে? মকল। এবার তুমি বলো সাবজেক্ট সবসময় কি হয়? সাবজেক্ট সবসময় কি হয়? সাবজেক্ট অলওয়েজ টু বি নাউন অর প্রোনাউন। নাউন আর কি? প্রোনাউন। এবার বলো নাউনের বাংলা কি? নাউনের বাংলা কি বলো তো সবাই? নাউনের বাংলা কি? বিশেষ্য পদ। খেয়াল করছো? নাউনের বাংলা কি? বিশেষ্য পদ। গুড। এবার তুমি বলো, কিছুক্ষণ আগে তুমি বলছিলে এটা কিন্তু বিশেষ্য পদ হয়েছে মকল, কিন্তু তুমি বলছো না মকল শব্দ না, তোমরা বলছিলে এটা শব্দ না, মনে আছে? কিন্তু এটা কি হয়েছে? বিশেষ্য পদ হয়েছে। কথাটা কি বুঝতে পেরেছো?
শব্দ না হয়ে যে পদ হওয়া যায়, লিপিকা দেবনাথ বুঝতে পেরেছো? এটুকু ক্লিয়ার? শব্দ না হয়ে যে পদ হয়ে গেল, এটা সবাই বুঝতে পেরেছো নাকি? আশা করি। তাহলে আমি এটাকে প্রমাণ করতে পারছি। এবার বলো সবগুলো বইতে কি ঠিক আছে নাকি ঠিক নাই? মানে এই রকম শব্দটা, নকল শব্দটা, এগুলো তো অর্থ নাই, তাই অর্থ না থাকলে শব্দ হতে পারে না, শব্দ হতে পারে না। তারপরে এটা কি হয়ে গেছে? পদ হয়ে গেছে। তারপরে কি পদ হওয়ার জন্য কি শব্দ দরকার? না। তাহলে কি দরকার? শব্দ কি? বাক্যের প্রতিটি অংশকে শব্দ বলি। বাক্যের প্রতিটা অংশই কি শব্দ, সরি পদ, পদ ভুল বলেছি। বাক্যের প্রতিটা অংশই কি পদ। এটা ইংলিশে সব সুন্দর বলছে, পার্টস অফ স্পিচ। পার্ট মানে কি অংশ, বুঝে আসছে? পার্ট মানে কি অংশ। তাহলে সবাই লেখো বাক্যের প্রতিটি অংশকে কি বলা হয়? শব্দ বলা হয়। কথাটা ক্লিয়ার? এখন যদি এটা কেউ কেউ চ্যালেঞ্জ করতে পারবা তো টিচারকে, যদি টিচার বলে যে বাক্যের বাড়িতে প্রতিটি শব্দকে পদ বলে, চ্যালেঞ্জ করা যাবে না ইনশাআল্লাহ? আচ্ছা, কারা কারা যেন হাত তুলে রাখছো কেন বলো তো? আচ্ছা ইনশাআল্লাহ বোঝানো যাবে। ঠিক আছে সবাই পারা যাবে তো? তাহলে লেখো এই পদ এখন লিখছো। আচ্ছা গুড। এবার লেখো তো এই পদ কত প্রকার। অবশ্যই মনে একটা বাক্য হওয়া লাগবে, বাক্য না হলে সেটা কিন্তু পদ হবে না। আরেকটা, পদ আর শব্দের মধ্যে পার্থক্য কি? আমি বললাম কলম, এটা একটা কি শব্দ, ঠিক আছে? কিন্তু আমি যদি বলি আমার কলম আছে, তখন সেটা কি হয়ে যাবে? পদ হয়ে যাবে। তাহলে পদ আর শব্দের মধ্যে পার্থক্য বুঝছো? বাক্যে ব্যবহৃত না হলে শব্দ, আর বাক্যে ব্যবহৃত হয়ে গেলে সেটা কি হয়ে যায়? পদ হয়ে যায়। পদ কত প্রকার বলো? গুড, অনেকে আনসার করেছে। পদ কত প্রকার? 8 প্রকারও লিখছো, গুড। পদ 2 প্রকার, এটা হলো সব্যয় পদ, আর এটা কি আছে? অব্যয় পদ। একটু দ্রুত লেখো। সব্যয় পদ 4 প্রকার, একটা হলো বিশেষ্য, আর এটা হলো বিশেষণ, আর এটা হলো সর্বনাম, আর এটা হলো ক্রিয়া। দ্রুত লেখো। সর্বনাম, আর আরেকটা কি পদ আছে? ক্রিয়াপদ আছে। লেখা শেষ। আর সব্যয় অব্যয় পদ একটা। মোট কটা হলো? 5টা। সবাই এটুকু বুঝতে পেরেছো? লেখা শেষ আশা করি। এই 5টা লিখছো, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, আর একটা কি ক্রিয়া। এর মধ্যে সর্বপ্রথম কোন পদ আছে বলো তো? বিশেষ্য পদ। সবাই একটু দ্রুত লেখো। যার দ্বারা নাম বোঝায়। দ্রুত লেখো। বিশেষ্য পদ যার দ্বারা নাম বোঝায়, যার দ্বারা নাম বোঝায়। নাম, নাম তো বোঝো নাকি? নাম বোঝায়। তোমরা একটা সহজে আরেকটা কথা লিখতে পারো, এবং আমরা দু চোখে যা দেখি সব বিশেষ্য পদ। লিখে নাও। আমরা দু চোখে যা দেখি সব কি পদ? বিশেষ্য পদ। এবার তোমরা পারলে বলো এমন কোন একটা জিনিস বলো যেটা আমরা দুই চোখে দেখি কিন্তু তার কোনো নাম নাই। পাবা? যদি পাও তাহলে আমাকে জানাও যে এমন কোন জিনিস যেটা আমরা দু চোখে দেখি কিন্তু তার কোনো কি নেই, নাম নেই। বুঝে আসছে? কিন্তু নাম নাই মানে দু চোখে দেখি না এমন জিনিসও বিশেষ্য পদ হতে পারে, সমস্যা নাই। কিন্তু যা দেখি সেটা অবশ্যই কি পদ? বিশেষ্য পদ। আশা করি কথাটা বুঝতে পেরেছো। যেটা দেখি সেটা অবশ্যই কি পদ? বিশেষ্য পদ। আর যেটা দেখি না, সবাই কথাটা বুঝতে পেরেছো? থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে কতগুলো বিশেষ্য পদের নাম লিখে কমেন্টসে জানাও দ্রুত। বিশেষ্য পদ, আর এই বিশেষ্য পদ 3 প্রকার, এটা হলো 6 প্রকার। প্রথম প্রকারটা আসলে সংজ্ঞাবাচক বিশেষ্য। কি বাচক বলো তো? সংজ্ঞাবাচক। 2 নম্বর আসলে জাতিবাচক বিশেষ্য, আর 3 নম্বর আসলে সমষ্টিবাচক বিশেষ্য। তোমরা কিন্তু বাচক শব্দটা লিখবা, হ্যাঁ? সংজ্ঞাবাচক বিশেষ্য। আচ্ছা, এখানে এরকম ভাবে লিখে নাও। এক বুঝায়, এটা হলো সব বুঝায়, আর এটা হলো অনেক বা কিছু বুঝায়। এই কথাটা একটু লেখো ভালো ছোট করে পাশে। অনেক বা কিছু কিছু বুঝায়। আচ্ছা, গরু, ছাগল, মেয়ে, ভেড়া, দেখছো একসাথে। হেদাতুন নূর এটা করছো না? হেদাতুন নূর আজকে আর একটা কমেন্টস করবা না, তাহলে তোমাকে ক্লাস থেকে আউট করে দেবো। হেদাতুন নূর মনে রাখো, ওদিন কমেন্টসে তুমি বেশি জ্বালাইছো। যা দেখা যায় না সেগুলো আছে অনেক, বিশেষ্য পদ আছে অনেক দেখা যায় না, সেটা আমাদের কোনো প্রবলেম নাই। কিন্তু কথা হচ্ছে যা দেখা যায় সেটা কি হবে?
আচ্ছা, কথা বুঝতে পেরেছো? ঝুমা কি লিখছো? অয়েল জামশাট কি? অয়েল জাম ওয়াশাট। আচ্ছা ঠিক আছে। সংজ্ঞাবাচক বিশেষ্য কাকে বলে এটা সংজ্ঞাটা একটু খেয়াল করো। এই জিনিসটা কি এটা ভালো করে খেয়াল করো। যদি কোনো বিশেষ্য পদ দ্বারা কোনো ব্যক্তির নাম বোঝায়, অথবা কোনো ভৌগোলিক স্থানের নাম বোঝায়, অথবা কোনো গ্রন্থের নাম বোঝায়, এই তিনটার নাম বোঝালে সেটা কি বাচক? নাম। মনে থাকবে তো? আচ্ছা, এবার তুমি খেয়াল করো, আমি বললাম মুশফিকুর রহিম, ঠিক আছে? আচ্ছা, এই মুশফিকুর রহিম আমি শব্দটা লিখলাম। বলতো মুশফিক একজন কার নাম? ব্যক্তির নাম না? তাহলে এটা কি বাচক হবে? তাহলে কি বাচক হবে? মুশফিক যদি ব্যক্তির নাম হয় সংজ্ঞাবাচক। আবার শব্দ লিখলাম ঢাকা। ঢাকা একটা কিসের নাম বলো তো? স্থানের নাম। তাই এটা কি হবে? আচ্ছা, স্থানের নাম। গুড। আর আবার আমি শব্দ লিখলাম কোরআন। কোরআন কিসের নাম? একটা গ্রন্থের নাম। কথা ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, শোনো, তাহলে একটু খেয়াল করো, এগুলো সব কি পদ হবে? সংজ্ঞাবাচক বিশেষ্য হবে। কেন বলো তো? কারণ ব্যক্তির নাম বুঝেছে, স্থানের নাম বুঝেছে, এবং কি বুঝেছে? গ্রন্থের নাম বুঝেছে। সবাই আশা করি কথাটা ক্লিয়ার। কিন্তু ঝামেলা আছে, আর ঝামেলা বাজাবো আস্তে আস্তে, এখন না। দেখো, শুরু করি আমরা ঝামেলা। আর জাতিবাচক হলো এমন বিশেষ্য পদ যার দ্বারা ওই জাতীয় সবাইকে বোঝায়। এখন আমাদের প্রবলেম হলো সব আর অনেকের মধ্যে পার্থক্যটা আমরা বুঝি না। এই পার্থক্যটা আগে ক্লিয়ার করে নাও। আচ্ছা আচ্ছা, শরীর একটু ভালো করে খেয়াল করবা। আমি বললাম ক্লাসে 40 জন স্টুডেন্ট আছে। কতজন বলো তো? 40 জন। এই 40 জনের মধ্যে 31 জন আসছে। তাহলে তুমি বলো সবাই আসছে না অনেকে আসছে? দ্রুত আনসার করো। 40 জনের মধ্যে 31 জন আসছে, তাহলে সবাই আসছে না অনেকে আসছে? দ্রুত আনসার করো তোমরা। তোমরা একটু কম আনসার করছো, কিন্তু সবাই আনসার করছো না। গুড গুড গুড, অনেক আনসার করছো। অনেকে আসছে, অনেকে আসছে, অনেকে আসছে। গুড, অনেকে আনসার, সবাই আনসার করতেছে, এটাই অনেকে আসছে। আবার যদি আমি বলি 40 জনের মধ্যে 39 জন আসছে, তাহলে সবাই আসছে না অনেকে আসছে বলো তো? 40 জনের মধ্যে 39, সবাই আসছে না অনেকে আসছে? কয়েকজন লিখছে সবাই আসছে, দেখছো? 40 জনের মধ্যে 39 জন আসলে নাকি সবাই আসা হয়। এইগুলারে ধৈরা পায়ে বাইধা টাঙ্গা রাখা উচিত, বুঝছো? যাতে খুব দ্রুত কষ্ট পেয়ে মারা যায়। কথা ক্লিয়ার? অনেকে আসছে, অনেকে। কিন্তু যদি আমি বলি 40 জনের 40 জন আসছে, তাহলে কজন আসছে? তবে সবাই আসছে, ঠিক আছে? কথা তাহলে ক্লিয়ার যে সবাই মানে হলো আর কেউ বাদ থাকবে না, আর অনেক মানে হলো কেউ না কেউ বাদ আছে, কিন্তু আবার একজন না। একজনের বেশি আর সবার কম, এরকম বুঝালে সেটাকে অনেক বা কিছু বলি আমরা। আমার কথা বুঝছো? একজনের বেশি বুঝাবে, একজনের বেশি বুঝাবে কিন্তু সবার চেয়ে কম বুঝাবে, এরকম হলে সমষ্টিবাচক। আচ্ছা, এই জায়গাটা থাক, আমরা এখানে থাকি। বুঝলাম সবাইকে বুঝায়, যেই বিশেষ্য পদ দ্বারা ওই জাতীয় সবাইকে বোঝায়। যেমন দেখো, মুশফিকুর রহিম একজন কি বলতো? মানুষ। এবার তো মানুষ বলতে আমরা কয়জন মানুষকে বুঝি? তুমি আনসার করো, মানুষ বলতে কয়জন মানুষকে বুঝি? একজন মানুষকে না সব মানুষকে? সব মানুষকে। তাহলে মানুষ কি বাচক? জাতিবাচক। এবার তুমি বলো ঢাকা একটা কিসের নাম? শহরের নাম। তাহলে শহর বলতে কি আমরা শুধু ঢাকাকেই বুঝি? শহর বলতে আমরা শুধু ঢাকাকে বুঝি না, পৃথিবীর সব শহরকেই বোঝায়। যে কোনো শহর হতে পারে না? গুড, আনসার করছো অনেকেই। এবারে কোরআন একটা কিসের নাম বলো তো? গ্রন্থের নাম। কিন্তু আমরা গ্রন্থ বলতে কি শুধু কোরআনকেই বুঝি, না পৃথিবীর সকল গ্রন্থকে বুঝি? সব গ্রন্থকে বুঝি। তাহলে গ্রন্থটা কি বাচক হবে বলো? গ্রন্থ কি বাচক? সকলকে বুঝালে জাতিবাচক। শহর সবাইকে বুঝায় জাতিবাচক। মানুষ সবাইকে বুঝায় কি বাচক হবে? সমষ্টি, জাতিবাচক। আচ্ছা, বাকি আছে কোনটা? সমষ্টিবাচক। একটু খেয়াল করো সমষ্টিবাচক কোন জিনিসটা। সমষ্টিবাচক হলো যার দ্বারা কোনো শ্রেণীকে বুঝাবে, কোনো শ্রেণী, কোনো গোষ্ঠী, অথবা কোনো গোত্র, অথবা কোনো দল। বুঝে আসছে? কোনো দলকে বুঝায়, এরকম বুঝালে, অর্থাৎ সবাইকে না বুঝে কিছু বা অনেকের সমষ্টিকে বুঝালে সেটা সমষ্টিবাচক।
কিছু বা অনেকের জোটকে বোঝালে সেটা কি বাচক? সমষ্টিবাচক। এবার দেখো আমি বললাম সেনাবাহিনী, একটু ভালো করে শুনবা। সেনাবাহিনী, সেনাবাহিনীতে যারা চাকরি করে তারা সবাই কি মানুষ না? কিন্তু সেনাবাহিনী বলতে কি আমি পৃথিবীর সব মানুষকে বুঝি না কিছু মানুষের একটা জোটকে বুঝি? সেনাবাহিনী মানে কিছু মানুষের একটা জোট না? তাহলে এটা কি বাচক হবে? জাতিবাচক। কথা ক্লিয়ার? আমি বললাম মিছিল, বলতো মিছিল বলতে আমরা কি বুঝি? মানুষ না? কিন্তু মিছিল বলতে কি পৃথিবীর সব মানুষকে বুঝি না একজন মানুষকে বুঝি? মিছিল বলতে পৃথিবীর সব মানুষকে বুঝি না একজন মানুষকে বুঝি? বলো একটু, জানাও জানাও। সবাই আনসার করছো না প্রশ্নের, এত প্রশ্ন করছে আমার ক্লাসের ফেস টু ফেস ক্লাস, এগুলো আনসার করতে করতে মরে যাইতাম। আর একজনে লিখছে মিছিল বলতে একজন মানুষকে বোঝায়, বুঝছো? ওই ছেলের নাম রিফাত, তোমাকে ডিরেক্ট খুন করে ফেলা উচিত, বুঝছো? এরপরে যদি আমার নামে মামলা হয় তাহলে আমি মরে যাবো। যাও, হাদারাম ছেলে, না বুঝে একটা আনসার করে দিছো না। মিছিলে একজন মানুষ থাকে, তুমি জীবনে কোনোদিন দেখছো? এটা বামপন্থী বাদে অন্য কাদের মিছিল না তাইলে? আচ্ছা আমি বললাম সভা, সভা বলতে কয়জনকে বোঝায় বলো তো? অনেককে বোঝায়। তাহলে অনেককে বোঝালে কি বোঝার কি হবে? সমষ্টিবাচক। কথা ক্লিয়ার? আবার একটু খেয়াল করো, আমি একটা শব্দ লিখলাম ছাত্র, বলো তো ছাত্র বলতে কয়জন ছাত্রকে বোঝায়? ছাত্র বলতে কয়জন ছাত্রকে বুঝি? এটা কি বাচক হবে ছাত্রটা? সব। গুড। সবাই আনসার করো না, আনসার করো না, আনসার আরো বেশি আসার কথা। সবাই কেন আনসার করছো না তোমরা? যারা আনসার করছো তাদেরকে আউট করে দেওয়া হবে ক্লাস থেকে, বুঝছো? একজন লিখছে ছাত্র নাকি সমষ্টিবাচক। কেন সমষ্টিবাচক? আচ্ছা, এই ছাত্র বলতে কি তুমি একজন অনেক ছাত্রকে বোঝো না সব ছাত্রকে বোঝো? পৃথিবীর কয়জন ছাত্রকে বোঝো? সব ছাত্রকে বোঝায় না? তাহলে এটা কি বাচক হবে? জাতিবাচক। কিন্তু আমি যদি বলি শ্রেণীকক্ষ বা শ্রেণী বলি, শ্রেণীকক্ষ তো বলো, শ্রেণী বললাম, দেখো একটা শ্রেণীতে কি পৃথিবীর সব ছাত্র থাকে? একজন ছাত্র থাকে না। তাহলে কয়জন থাকে? অনেক, না? অনেক। গুড, অনেক থাকে। আচ্ছা তাহলে এটা কি হয় বলতো? সমষ্টিবাচক। আমি একটা শব্দ বললাম গরু, গরু বলতে কটা গরুকে বোঝায়? পৃথিবীর সব গরুকে বোঝায়। তাহলে গরুটা কি বাচক বলো? গরু কি বাচক? জাতিবাচক। কিন্তু আমি যদি বলি গরুর পাল, তাহলে কটা গরুকে বোঝাবে? পৃথিবীর সব গরুকে না একটা গরুকে? একটা গরুকে কিন্তু বোঝাবে না, আবার সব গরুকে বোঝাবে না। গরুর পাল বলার সাথে সাথে কি বুঝছে? এক, অনেক বা কিছু সংখ্যকের সমষ্টিকে বোঝাচ্ছে। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা আবার একটা শব্দ বললাম পাখি, পাখি বলতে কটা পাখিকে বুঝি? পাখি বলতে কটা পাখিকে বুঝি? সব পাখিকে। তাহলে পাখি কি বাচক? জাতিবাচক। কিন্তু আমি যদি বলি পাখির ঝাঁক, তখন সেটা কি হবে? সমষ্টিবাচক। এই কথাটা এতবার তোমাদের বিরক্ত লাগতে পারে যে ভাই এটা এত দেখাচ্ছেন কেন, কি হবে? ঠিক আছে, এটা কেন এরকম হচ্ছে? কারণ এটা তোমরা প্রবলেমে পড়বে। বাংলাদেশে অনার্স মাস্টার্স কমপ্লিট করা 95% স্টুডেন্ট এই তিনটার পার্থক্য করতে পারে না, বুঝছো? যদি এক ঢাকা পৃথিবীতে কয়টা আছে বলতো? একটা। মুশফিকুর রহমান কয়টা? একটা। কয়জন ব্যক্তি? একজন ব্যক্তি। নাম অনেকের হইতে পারে, ব্যক্তি কয়জন? একজন। মুশফিকুর রহমান ব্যক্তি কয়জন? একজন। নাম অনেকের হতে পারে। আল্লাহ কয়টা কোরআন নাজিল করছে? কয়টা কোরআন নাজিল করছে? একটা। এগুলো সব এক বচন, খেয়াল করছো? এক এক একটা বুঝায়। আর তোমরা তো পড়ছো এটাকে ইংলিশে বলা হয় প্রপার নাউন। ইংলিশে কি বলা হয় বলো তো? প্রপার নাউন। আর প্রপার নাউন সবসময় কি হয় বলো এবার? সবসময় সিঙ্গুলার হয়। প্রপার নাউন সবসময় কি হয়? সিঙ্গুলার হয়। এটা পড়েছো না তোমরা? প্রপার নাউন অলওয়েজ কি হয়? সিঙ্গুলার হয়। ক্লিয়ার? তাইলে তুমি বলো এই মুশফিকুর রহিম দ্বারা ব্যক্তিকে অনেককে বোঝান, কিন্তু অনেক সময় আমরা শব্দটাকে বহুবচন অর্থে ব্যবহার করি। ঠিক আছে স্যার, ছাত্র যদি জাতিবাচক হয় তাহলে আর্মি বলতে আমরা সকল আর্মিকে বুঝাই, তাহলে এটা কিভাবে সমষ্টিবাচক হবে? কাউসার প্রশ্ন করেছে। থ্যাংক ইউ কাউসার, শুনে একটা প্রশ্ন করার জন্য। আচ্ছা যাক, ওর প্রশ্নটা আগে সমাধান করি। হ্যাঁ, সবাই আর মাঝে কমেন্টস করো না, সবাই শোনো, কমেন্টস করার দরকার নেই। ও বলছে ভাইয়া ঠিক আছে,
সেনাবাহিনী বলতো তো আমরা পৃথিবীর সব সেনাবাহিনীকে বোঝাইতে পারি, তাহলে সেটা জাতিবাচক কেন হবে না? আচ্ছা, যখনই সেনাবাহিনী বলতো আমি মনে করলাম বিডি সেনাবাহিনী, আবার ইন্ডিয়ান সেনাবাহিনী, আবার লিখলাম পাকিস্তানি সেনাবাহিনী, আবার লিখলাম ইউএস আমেরিকান সেনাবাহিনী, নাকি? তাহলে সেনাবাহিনী বলতে কি আমরা সবগুলো বাহিনীকে বুঝাই না? আর প্রত্যেকটা বাহিনীর মধ্যেই, প্রত্যেকটার মধ্যেই কি আছে? অনেকগুলো করে আছে। এইটাকে বুঝাই, এটাকে বুঝাই, এটাকে বুঝাই, সমস্যা নাই, কিন্তু প্রত্যেকের মধ্যেই কি আছে? অনেকগুলো করে আছে না? তাই এটা কি বাচক? সমষ্টিবাচক। কথা কি বুঝতে পারছো কাউসার? তুমি আনসার করবা শুধু। এই তুমি সবাইকে, সবগুলো সেনাবাহিনীকে বোঝাচ্ছ, ঠিক আছে, সবগুলো। এখন যদি সেনাবাহিনী না বলে আমি শুধু সেনা বা সৈন্য ব্যবহার করি, তাহলে তুমি কয়জন সৈন্যকে বোঝাবে বলো তো? সৈন্য বলতে কোন সৈন্যকে বোঝাবা? একজন সৈন্যকে না সকল সৈন্যকে? সকল সৈন্যকে। মানে সৈন্য কি বাচক? জাতিবাচক, ঠিক আছে স্যার। আমি আচ্ছা, সবাই প্রশ্ন করা শুরু করছে, দেখছো, আনসার দেওয়া শুরু করছে। বললাম যে তোমরা কেউ কমেন্টস করো না, এখন যে সময় কমেন্টস করতে পারি সে সময় করো না। আচ্ছা, সৈন্য জাতিবাচক, কিন্তু সেনাবাহিনী কি বাচক? পুলিশ বাহিনী কি বাচক? আনসার বাহিনী কি বাচক? সমষ্টিবাচক। কারণ যখনই বাহিনী বলবো তখন এটা গোষ্ঠীকে বোঝাচ্ছি, গোষ্ঠী বা দলকে বোঝালে সেটা কি বাচক? সমষ্টিবাচক। আমি কথাটা কি বুঝাইতে পারছি? আচ্ছা, কাউসার বলছে ঠিক আছে ভাই, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। সবাই তাহলে এখন ক্লিয়ার বিষয়টা এটা? আচ্ছা, তাহলে এটা বুঝতে দিলাম আমরা। এখানে আর কোনো প্রবলেম আছে? শার্ট কি হবে? শার্ট বলতে তুমি কটা শার্টকে বোঝো? যত শার্ট আছে সব শার্টকে না? শার্ট জাতিবাচক। সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও। এই তিনটা কি পার্থক্য ক্লিয়ার? যদি সবাইকে বুঝায় তাহলে সেটা কি বাচক হবে? জাতিবাচক। আর যদি একজনকে বুঝায় সংজ্ঞাবাচক। আর যদি একজন এবং সবাইকে না বুঝায় মাঝামাঝি বুঝায়, গোষ্ঠীকে বুঝায়, তাহলে সেটা কি হবে স্যার? সংজ্ঞাবাচকে ব্যক্তি, স্থান, এবং পরেরটা কি? পরেরটা হলো গ্রন্থ। গ্রন্থ, গ্রন্থের নাম, গ্রন্থের নাম। জি স্যার, সব বুঝছি, থ্যাংক ইউ, বুঝতে পেরেছি স্যার। ফোকাস কি সমষ্টিবাচক? একজন জিজ্ঞেস করেছে ফোকাস কি সমষ্টিবাচক। আচ্ছা, ফোকাস তো একটা নাম না? ফোকাস একটা নাম না? নাম। আচ্ছা, তাহলে এটা কি বাচক হবে তুমি বলো? ফোকাস গুলো বলি আমরা। তুমি ফোকাস কি মানে ফোকাস কোচিং হিসেবে বলতে চাচ্ছ নাকি কি হিসেবে বলতে চাচ্ছ, এটা হলো একটা বড় বিষয়, ঠিক আছে? তখন কিন্তু এটা সংজ্ঞাবাচক হয়ে যাবে। ফোকাস একটা স্থানের নাম। তখন আমি ফোকাসে যাই, একটা স্থানে যাই। আশা করি ক্লিয়ার। আচ্ছা, এরপরে আরো দুইটা আছে, আরো তিনটা আছে না? হ্যাঁ হ্যাঁ স্যার, 7টা বস্তুবাচক হয় কিনা? হ্যাঁ হবে, বস্তুবাচক হবে না কেন? এই যে বস্তুবাচক লেখো, বস্তুবাচক যেটা আছে এটা কি? যার দ্বারা প্রাণী বাদে অন্য কিছু বোঝায় সেটাকে বস্তুবাচক বলে। প্রাণী বাদে অন্য কিছু যেটা আছে, তুমি দেখো তোমার সামনে অনেক কিছু আছে প্রাণীবাচক। প্রাণী বাদে আমি লিখলাম কি, কলম আছে, খাতা আছে, এটা কি লেখা দরকার আছে? বই, মাছ, কারখানা। এখন এই বস্তুবাচককে ইংলিশে আবার অনেকে ম্যাটেরিয়াল নাউন বলে। ম্যাটেরিয়াল নাউন আর বস্তুবাচক এক জিনিস না। এই ডাস্টার এটা বস্তুবাচক শব্দ, কিন্তু ইংলিশে কিন্তু এটা ম্যাটেরিয়াল নাউন না। ইংলিশে ম্যাটেরিয়াল নাউন হলো উড, কাঠটা যে আছে, এই কাঠটা ম্যাটেরিয়াল নাউন, কিন্তু ডাস্টারটা ম্যাটেরিয়াল নাউন না, বুঝছো? ডাস্টারটাকে কমন নাউন বলা হয়েছে ইংলিশে, এটা মাথায় রাখতে হবে কিন্তু। আচ্ছা, কিন্তু বাংলা এটাকে বস্তুবাচক বলে। এরপরে আরেকটা আছে হলো গুণবাচক বিশেষ্য, এটা নিয়ে আমরা আলোচনা করব, গুণবাচক বিশেষ্য। আচ্ছা, কি নিয়ে আলোচনা করবো বলো তো? গুণবাচক বিশেষ্য। একটু দেখো, সবাই একটু লেখো, গুণবাচক বিশেষ্য মানে গুণের নাম। গুণের নাম, যেহেতু বিশেষ্য তার মানে নাম, তাহলে গুণবাচক বিশেষ্য মানে কি? গুণের নাম। আর এটা আছে ভাববাচক বিশেষ্য। কি বাচক বিশেষ্য বলতো? ভাববাচক বিশেষ্য। এর মানে হলো ক্রিয়ার নাম। কার নাম বলতো? ক্রিয়া না লিখে কাজের নাম লেখো, কাজের নাম। আচ্ছা, সংক্ষেপে কাজের নাম লিখছো, গুণের নাম আর একটা কাজের নাম। আচ্ছা, এই গুণবাচক থেকে আমরা আলোচনায় চলে যাব বিশেষণ পদের আলোচনায়। কোন পদে বলতো? বিশেষণ পদের আলোচনায়। আচ্ছা, এই কথাটা লেখো, আর বাকিটা আমরা মুছে ফেলছি। হ্যাঁ, আচ্ছা, এবার লেখো, দ্রুত লেখো, যে পদ অন্য পদে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা,
পরিমাণ ও পরিমাপ বোঝায়। আচ্ছা, যে পদ অন্য পদের দোষ গুণ অবস্থা সংসার বিশেষণ বিশেষ্যের ও বিশেষণের গুণবাচকটা আউলিয়ে ফেলি। আউলিয়ে ফেলো, ক্লাসটা শেষ করো, তারপরে বলো। ক্লাস শেষে ইনশাল্লাহ আবার সোজা করে দেবো সব। শোয়েব, তুমি ক্লাস শেষে তোমার কাছ থেকে জিজ্ঞেস করবো। শোয়েব, তোমার নামটা আমি লিখে রাখলাম। হ্যাঁ শোয়েব। আচ্ছা দেখো, যেমন দেখো আমি বললাম ছেলে, একটা শব্দ আছে ছেলে। এই ছেলের এখানে কোনো দোষ গুণ কিছু আছে না, কিন্তু ছেলে শব্দটার সাথে আমি যখন লিখবো ছেলে কেমন, খারাপ ছেলে, তখন এই খারাপটা কি ছেলেটার দোষ। আবার একটা শব্দ লিখলাম মেয়ে, কি লিখলাম বলতো, মেয়ে। মেয়ের এখানে কোনো দোষ গুণ আছে না। আচ্ছা, তারপর একটু খেয়াল করো, এটার সাথে আমি যুক্ত করলাম ভালো, এটা কি হলো, ভালো মেয়ে। আচ্ছা খেয়াল করছো, বুঝছো? তারপর আবার একটা শব্দ লিখলাম মাছ, এই মাছের কোনো এখানে দোষ গুণ বা কিছু বোঝাচ্ছে না। আমি লিখলাম তাজা, এটা মাছের কি বোঝায়, অবস্থা। অনেকে কিন্তু তাজাকে ভুল করে মাছের গুণ বলে, এটা একটা ভুল কথা। এটা মাছের গুণ না, মাছের অবস্থা। পচা মাছ, তাজা মাছ, শুকনা মাছ, এগুলা কি মাছের অবস্থা। সুস্থ সুস্থ লোক, অসুস্থ লোক অবস্থা, ভালো মানুষ হলো গুণ। ঠিক আছে? আচ্ছা, তারপর একটা শব্দ লিখলাম কি, টাকা, নাকি সংখ্যাবাচক লিখলাম টাকা। কি আছে, 10 টাকা, 10 হলো টাকার সংখ্যা। আচ্ছা, এখানে আছে পরিমাণ আর পরিমাপ, এর মধ্যে পার্থক্য আছে, এটা শোনো। পরিমাণ হলো যেটা আমরা ওজন করি, পরিমাণ ওজন করি, আর যেটা হলো পরিমাপ ফিতা দিয়ে মাপি, এটা হলো পরিমাপ। তাহলে আমি বললাম 10 কেজি, কয় কেজি বলো তো, 10 কেজি, এটা কেজির পরিমাণ। আর এটা বললাম 10 মিটার, এটা কি হয় বলো তো, পরিমাপ, ফিতা দিয়ে মাপে কি মিটার। তাহলে এই যে পদগুলো যে আছে, এই পদগুলো কি পদ বলো তো, বিশেষণ পদ। কি পদ বলো, বিশেষণ পদ। কারণ অন্য পদে দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ এবং পরিমাপ বুঝিয়েছে। সবাই কথাটা কি বুঝতে পেরেছো এটুকু, পারা যাবে? আচ্ছা, এরপরে আরেকটা সংজ্ঞা লেখো সবাই দ্রুত, আরেকটা সংজ্ঞা লেখো। যে পদ অন্য পদের অতিরিক্ত পরিচয় বহন করে, যে পদ অন্য পদের অতিরিক্ত পরিচয় বহন করে তাকে বিশেষণ পদ বলে। সবার লেখা শেষ? লেখা শেষ হলে জানাবা ইয়েস। যে পদ অন্য পদের অতিরিক্ত পরিচয় বহন করে, লেখা শেষ হয়েছে? গুড, ইয়েস ইয়েস আসতেছে। আচ্ছা গুড, এবার সবাই আমার সাথে কিছু প্রশ্নের উত্তর দাও দ্রুত। তোমরা বলো তো, কলেজ এটা কি পদ, বিশেষ্য না বিশেষণ? কলেজ এটা কি পদ, এখানে লিখি, কলেজ এটা কি পদ, বিশেষ্য না বিশেষণ? গুড, অনেকে আনসার করেছে। আচ্ছা বিশেষ্য, বিশেষ্য, গুড। আমরা একটা শব্দ লিখলাম ছাত্রী, এটা বিশেষ্য না বিশেষণ বলো? ছাত্রী বিশেষ্য না বিশেষণ? আচ্ছা, অনেকে বিশেষ্য লিখতেছে, অনেকে নাউন লিখতেছে, যাই লেখো সমস্যা নেই, বিশেষ্য। আবার বললাম বাস, এটা বিশেষ্য না বিশেষণ? নাম্বার দিয়ে দিন, হ্যাঁ 1 2 3 নাম্বার দিয়ে লিখো, তাহলে বুঝতে সুবিধা হয়। আচ্ছা, আবার বললাম কলেজ ছাত্রী বাস চাপা পড়েছে। এই যে বাক্যটা যে আছে, এই বাক্যটার মধ্যে একটু খেয়াল করো তো, পড়েছে এটা কোন পদ, পড়েছে 5 নাম্বারটা, পড়েছে কোন পদ, এটা 4 নাম্বার, পড়েছে কোন পদ বলো তো? গুড, অনেকে আনসার করেছে ক্রিয়া, ক্রিয়া কি বিশেষণ লিখছো ফাহমিদা আক্তার, পড়েছে কিভাবে বিশেষণ হয় ফাহমিদা আক্তার? আচ্ছা, পড়েছে হলো ক্রিয়াপদ। আচ্ছা গুড 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 গুড। দেখো এবারে চাপাটা কি পদ, চাপা হলো একটা বিশেষ্য পদ। আচ্ছা, এনে প্রবলেম করবো, বলো বাস যেন কি বলছিল, বাস 3 নাম্বার, বাস কি পদ, 3 নাম্বার লিখে লিখবা, বাস কি পদ, বিশেষ্য। তানিয়া ইসলাম বলেছে বিশেষ্য, গুড, বাস বিশেষ্য পদ। এবার বলো ছাত্রী কি পদ, আমি কিছু নাউন লিখবো নাকি, ছাত্রী কি পদ, ছাত্রী 2 নাম্বার। আচ্ছা, অনেকে লিখছো ছাত্রী হলো বিশেষ্য পদ বা নাউন, গুড, থ্যাংক ইউ। আচ্ছা, এবার বলো তো কলেজ কি পদ, কলেজ, কলেজ কি পদ 1 নাম্বারটা,
বিশেষ্য, বিশেষ্য, নাউন। গুড, গুড। আচ্ছা, গুড। আচ্ছা, অনেকে আবার বলছে আচ্ছা দেখো, অনেকে এটাকে বিশেষণ বলছে, এটা কিন্তু অবশ্যই অ্যাডজেক্টিভ, বুঝছো? কি বলতো? অ্যাডজেক্টিভ। কারণ কি জানো, একটা নাউনের পূর্বে যে ব্যবহার হয় সে কি হয়? অ্যাডজেক্টিভ। একটা নাউন অ্যাডজেক্টিভ উপরে যে ব্যবহৃত সে হলো অ্যাডভার্ব, আর অ্যাডভার্বের উপরে যে ব্যবহৃত সে হলো আর্টিকেল। সে কি? আর্টিকেল। এছাড়া তুমি আরেকটা বিষয় খেয়াল করো, এখানে দেখো আমি একটা শব্দ বললাম ছাত্রী, শুধু এইটুকু বলছি। এবার বলতো এই ছাত্রী বলতে এইটা এই ছাত্রী বলতে তুমি কোন ছাত্রীকে বুঝবা? নির্দিষ্ট না অনির্দিষ্ট? কথা ক্লিয়ার? সব ছাত্রীকে। নির্দিষ্ট না অনির্দিষ্ট বলবো কথাটা? আচ্ছা, অনির্দিষ্ট। অর্থাৎ ছাত্রী কোনো নির্দিষ্টকে বোঝাচ্ছে না, এর কোনো অতিরিক্ত পরিচয় এখানে নেই। কিন্তু যখনই আমি বলবো যে কলেজ ছাত্রী, তখন কি সেটা অনির্দিষ্ট বোঝাবে? তখন কি সেটা অনির্দিষ্ট বোঝায়? তুমি বলো। না, তখন আর সেটা কিন্তু অনির্দিষ্ট বোঝায় না। এখন কিন্তু ছাত্রী একটা অতিরিক্ত পরিচয় পাওয়া গেছে। কিছুক্ষণ আগে তোমরা বলছো না, যেই পদ অন্য পদের অতিরিক্ত পরিচয় বহন করে সেটা কি পদ? বিশেষণ পদ। বলছি, লিখছিলাম, মনে আছে? এবার তুমি একটু খেয়াল করো, আমি এখানে একটা শব্দ লিখলাম ছেলে। বলতো ছেলে বলতে কোন ছেলেকে বোঝায়? নির্দিষ্ট না অনির্দিষ্ট? ছেলে বলতে কোন ছেলেকে বোঝায়? নির্দিষ্ট না অনির্দিষ্ট? আচ্ছা, অনির্দিষ্ট, মানে কোনো অতিরিক্ত পরিচয় এখানে নাই। কিন্তু যখন আমরা বলবো ভদ্র ছেলে, কি ছেলে বলতো? ভদ্র ছেলে, তখন কি পৃথিবীর যে কোনো ছেলেকে বোঝাবে, নাকি এর একটা নির্দিষ্ট পাওয়া গেছে, পরিচয় পাওয়া গেছে? কথা বুঝতে পেরেছো? এখন কি এটা পরিচয় পাওয়া গেছে? নির্দিষ্ট বোঝায়। অতিরিক্ত পরিচয় পাওয়া গেছে কার মাধ্যমে? ভদ্রের মাধ্যমে। কার মাধ্যমে? ভদ্রের মাধ্যমে। এই ভদ্র একটা কি পদ হবে? বিশেষণ পদ হবে। কি পদ বলতো? বিশেষণ পদ। আচ্ছা, আবার একটু খেয়াল করো, আমি ছেলেরা ভদ্র হলে কেমন ভদ্র হয়? খুব ভদ্র। এবার তুমি বলো, এই খুব, এখন আমরা খুব খুব ভদ্র বলতে কি পৃথিবীর যে কোনো ভদ্র ছেলেকে বুঝাবো? খুব ভদ্র বলতে কি পৃথিবীর যে কোনো ভদ্র ছেলেকে বুঝাবো? না। এখন কোন ছেলেকে বুঝাবো? খুব ভদ্র ছেলেকে। অর্থাৎ খুব এসে এখানে ছেলে শব্দটার আরেকটা অতিরিক্ত পরিচয় বহন করছে। অর্থাৎ এই খুব শব্দটা একটা কি হবে? বিশেষণ হবে। ঠিক আছে? এটা কি হবে? একটা বিশেষণ হবে। কেন? কারণ এটা ভদ্র শব্দটার অতিরিক্ত পরিচয় বহন করছে। এখন খুব ভদ্র ছেলে, একটু ভালো করে খেয়াল করো। আবার আমি লিখলাম বাংলাদেশি খুব ভদ্র ছেলে। এখন দেখো তো, পৃথিবীর যে কোনো খুব ভদ্র ছেলেকে বোঝাবে এখানে? না। এখন কি এই শব্দটার মাধ্যমে কি আরেকটু অতিরিক্ত পরিচয় পাওয়া গেছে ছেলেটার? পাওয়া গেছে? বলো। তাহলে এইটাকে আমরা কি পদ বলবো? বিশেষণ পদ। আশা করি সবাই বুঝতে পারছে। ইংলিশে লিখুন, এটা বাংলায় লিখবা শুধু বিশেষণ। ঠিক আছে? সবাই কথা ক্লিয়ার? একদিন জিজ্ঞেস করতো, মিজান জিজ্ঞেস করতো, বাসে চাপা চাপা বিশেষণ নয় কেন? তুমি এই প্রশ্নটা আর করবা না, থাপড়া বোধ হয় জিজ্ঞেস করি। আমি এটা বলতে চাইছি, এখন যখন এটা বলার তখন এটা আমি বলবো। এখন এটা বললে তুমি কিছু বুঝবা না, গোলায় ফেলবা। আগে এটা শিখে নাও, তারপরে আগামী ক্লাসে শিখাবো এটা। ঠিক আছে? আগামী ক্লাসে তুমি মনে করে দিবা মিজান যে আমি এটা প্রশ্ন করেছিলাম এবং আমি এখন এটা বুঝেছি। ঠিক আছে? সবাই এইটুকু ক্লিয়ার যে বিশেষণ পদ জিনিসটা কি? তাহলে একটু খেয়াল করো, এখানে কলেজ, এটা কি ছাত্রীর অতিরিক্ত পরিচয় বহন করে? তাহলে এই কলেজটা কি পদ হবে? এবার তুমি বলো আমাকে। বিশেষণ পদ, তাই না? সবাই আশা করি বুঝতে পেরেছো কথাটা। এখন তোমাদের আরেকটা প্রবলেম আছে। ঠিক আছে? হ্যাঁ, গুণ বুঝায়, ছেলেটা ভদ্র। আচ্ছা, তোমাদের আরেকটা প্রবলেম কি? শোনো 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 শোনো, এদিকে দেখো, এদিকে দেখো। এখন তোমাদের প্রবলেম থাকতে পারে যে ভাই এখানে তো বাস একটা নাউন, এর পূর্বে তো নাউন হয়েছে, এর পূর্বে কেন নাউন হলো? হওয়ার কথা ছিল না এখানে অ্যাডজেক্টিভ? তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে না? শোনো বিষয়টা, এই বাক্যের সাবজেক্ট হলো কলেজ ছাত্রী। সাবজেক্ট হলো কি? কলেজ ছাত্রী।
অর্থাৎ এই যে রুলস বলেছিলাম না যে একটা কিন্তু নাউন যে আছে, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ পূর্বে অ্যাডভার্ব, অ্যাডভার্বের পূর্বে আর্টিকেল, এটা পুরোটা হয় সাবজেক্টের মধ্যে হইতে হবে অথবা অবজেক্টের মধ্যে হতে হবে। এই পুরোটা দুইটা আলাদা হলে কিন্তু আর এই রুলস ফলো করবে না। যেমন দেখো এখানে সাবজেক্ট এইটুকু, তাই সাবজেক্টের মধ্যে ধরেছি, বাস কিন্তু সাবজেক্টের মধ্যে নাই, বাস সাবজেক্টের মধ্যে নাই, এটা অতিরিক্ত এক্সটেনশনের মধ্যে আছে। তাই এইটার পূর্বের শব্দটাকে অবশ্যই বিশেষণ বলা যাবে না। আশা করি কথাটা বুঝতে পেরেছো। হয় পুরোটা সাবজেক্টের মধ্যে হইতে হবে এই অংশটুকু, চারটা শব্দের সাবজেক্ট হতে হবে, অথবা চারটা শব্দই অবজেক্ট হতে হবে। আশা করি কথাটা ক্লিয়ার। একদম বলছি জি বুঝছি, থ্যাংক ইউ সাদিয়ানুর। আচ্ছা বাকিরা বুঝতে পেরেছো? আচ্ছা এবার একটা খেয়াল করবো, তোমার এই আমি একটা দেখাচ্ছি তোমাদের ষষ্ঠী বিভক্তি কি বলা জানো? র বা এর, র বা এর ষষ্ঠী বিভক্তি, ইংলিশে আমরা এটাকে অ্যাপোস্ট্রফি বলি। ছাত্রী শব্দটা বাসকে বিশেষিত করেনি, ছাত্রী বাসকে বিশেষিত করছে কেন? বাস দ্বারা কি ছাত্রীর কোনো না, ছাত্রী দ্বারা কি বাসের অতিরিক্ত পরিচয় পাওয়া গেছে? বাসের কি পরিচয় পাইছো তুমি? বাসের কোনো পরিচয় পাওয়া যায় না, বাস তো বাসই। আচ্ছা ষষ্ঠী বিভক্তি হলো র বা এর, এর দ্বারা সম্বন্ধ বুঝায়। কি বুঝায় বলো তো? সম্বন্ধ পদ। এই জিনিসটা এখনই মাথায় রাখতে ভালো করে, সম্বন্ধ পদ। সম্বন্ধ পদের আরেকটা কাজ হলো মালিকানা। কি বলতো? মালিকানা দেখানো। মালিকানা মানে বলছো কে মালিক, এটা প্রকাশ করা। ঠিক আছে, নাইম আল হাসান লিখছে ইজাফত। জি নাইম হাসান, এখানে ইজাফত হবে, মুজাফ এবং মুজাফ ইলাই মিলে কি হয়? ইজাফত হয়। একটু খেয়াল করুন, এই ইজাফতের ক্ষেত্রে তুমি দেখবা দুটাই কি থাকে? ইসিম বা নাউন থাকে। দুটাই কি থাকে? নাউন থাকে, ইসিম বা নাউন থাকে। একটু ভালো করে খেয়াল করো। আমি বললাম রহিমের বই, কার বই বলো তো? রহিমের বই। এবার তুমি বলো এখানে বই এটা বিশেষ্য না বিশেষণ? বিশেষ্য। রহিমের এটা বিশেষ্য না বিশেষণ? বিশেষণ। মালিকানা বুঝাইছে না, অধিকার বোঝায়, মালিকানা বোঝায়। দুইটা পদই কি হয়? বিশেষ্য এবং বিশেষণ হয়। আরেকটা বিষয় মনে রাখবা, নাউন মানে বিশেষ্য আছে মানে যেখানে নাউন আছে, নাউন যেখানে নাউন আছে সেখানে কিন্তু প্রোনাউন আছে। মানে এমন কোন একটা শব্দ বা পদে বাক্যের অবস্থান দেখাতে পারবা না যেখানে এই অবস্থানটা, এই অবস্থানে নাউন ব্যবহৃত হয়েছে কিন্তু প্রোনাউন ব্যবহার করা যাবে না। এরকম একটা অবস্থানও বাক্যে দেখাতে পারবা না। অর্থাৎ যেখানে নাউন ব্যবহৃত হয়েছে সেখানেই প্রোনাউন ব্যবহৃত হতে পারে, সেখানেই সর্বনাম ব্যবহৃত হতে পারে। কথা ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। তাহলে একটু শোনো ভালো করে, এখানে এটা বিশেষ্য, এটাও কি বিশেষ্য। রহিম একটা নাম, বই একটা নাম। কিন্তু কথা হচ্ছে আমি যদি বই শব্দটা এভাবে লিখি তাহলে এই বই বলতে আমি কোন বই বুঝাবো? নির্দিষ্ট না অনির্দিষ্ট বই? যে কোনো বইকে বুঝাবো না আমি? অবশ্যই যে কোনো বইকে বুঝাবো। কিন্তু কথা হচ্ছে যখনই আমি বলবো রহিমের বই, তখন কি পৃথিবীর যে কোনো বইকে বুঝাবো? না। এখন কিন্তু বই শব্দটা নির্দিষ্ট হয়ে গেছে কার মাধ্যমে? রহিমের মাধ্যমে। কার মাধ্যমে? রহিমের মাধ্যমে। তাহলে রহিমটা কি পদ হবে বলো? এবার তুমি বলো রহিমটা কি হবে? যে নির্দিষ্ট করে সে কি? অতিরিক্ত পরিচয় যে দেয় সে কি পদ? বিশেষণ পদ। ব্যবহারটা বিশেষণ, কিন্তু দুটা পদে কি বিশেষ্য। লাইক কলেজ, কলেজ কিন্তু জন্মগতভাবে বা উৎপত্তিগতভাবে একটা শব্দ কি? বিশেষ্য, নাউন। কি? নাউন। আচ্ছা কিন্তু এখানে ব্যবহার কি হিসেবে হয়েছে? বিশেষণ হিসেবে হয়েছে। অনেকে বিশেষণ বানানে ভুল করতেছে, দন্তন্য দিচ্ছে, বিশেষণ বানানে মূর্ধন্য হবে। ঠিক আছে, লিখতে হলো নাদিয়াতুল মিয়াত। তোমার বাংলা নামটা বলে লিখো তো। মিয়াত কি লিখছো শব্দ? মিয়াত না মিথ? আচ্ছা কথাটা বুঝতে পেরেছো এখানে বিষয়টা কি বলছি? হ্যাঁ আচ্ছা আচ্ছা শোনো, এবার আমরা আরেকটা জিনিস স্পষ্ট করবো, সেটা হলো আমরা বলছিলাম গুণবাচক বিশেষ্য কাকে বলে, মনে আছে? গুণবাচক বিশেষ্য কাকে বলে? যার দ্বারা গুণের নাম বোঝায়। এই জিনিসটা মাথায় রেখো কিন্তু, এটা লাগবে, সবসময় লাগবে। আচ্ছা যার দ্বারা গুণের নাম বোঝায়, একটু ভালো করে শোনো এবার। গুণের নাম বোঝায়, আমি বললাম সুন্দরী মেয়েরা সৌন্দর্যের ভাব দেখায়। কথা কি ঠিক না? সুন্দরী মেয়েরা সৌন্দর্যের ভাব দেখায়।
কথা কি ঠিক? কোনো ভেজাল আছে? আচ্ছা, আর্তুগুল লিখছে 100% ঠিক, পিয়াস লিখছে 1000% ঠিক। মানে মেয়েদের সম্বন্ধে কতবার এই মেয়েদের ভাবের শিকার হয়েছে ছেলেরা, চিন্তা করো। আচ্ছা, হেদাতুন নূর বলছে যে জীবনে প্রথম সত্য কথা বললেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, গুড। তার মানে ওরা সব মেয়েদের ভাব খুঁজে বেড়ায়। আচ্ছা, তাহলে একটু খেয়াল করো, এখানে একই রকম দুইটা পদ আছে, কি বলো এটা বলো আগে। জি না ভাইয়া, সবাই এক না। আচ্ছা, মানে সবাই এক না, কিন্তু সব মেয়েরা এক। সবাই এক না, কিন্তু সব মেয়েরা এক, বুঝতে পারছো? আচ্ছা, কি বলছি খেয়াল করো, সুন্দরী এবং সৌন্দর্য এই দুটা প্রায় সেম পর্যায়ের শব্দ না? কিন্তু একটু খেয়াল করো, আমি তোমাকে জিজ্ঞেস করি, বলো তো মেয়েটার গুণ, মেয়েটা কেমন? মেয়েটার গুণ, মেয়েটা কেমন? মেয়েটার গুণ, মেয়েটা কেমন? সবাই এখনো ওই জি না 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 ওইটাই বলে যাচ্ছে। ঠিক আছে, সবাই এক না, সবাই এক না, বুঝছো? মেয়েরা সত্য স্বীকার করতে চায় না, বুঝছো? এটা না আরেকটা সমস্যা। আচ্ছা, মেয়েটার গুণ, মেয়েটা কি সুন্দরী, এটা হলো মেয়েটার গুণ। এখন তোমাকে যদি আমি জিজ্ঞেস করি, মেয়েটা গুণ লাভ করছে তার মধ্যে কি থাকার কারণে? সুন্দরী হয়েছে তার মধ্যে কি থাকার কারণে, বলো তো? সুন্দরী হয়েছে তার মধ্যে কি থাকার কারণে? আচ্ছা, গুড, অনেকে আনসার করছে সৌন্দর্য থাকার কারণে। অর্থাৎ যা থাকার কারণে গুণটা লাভ করে, যা থাকার কারণে গুণ লাভ করে সেটাকে বলা হয় গুণবাচক বিশেষ্য। মনে থাকবে কথাটা, গুণবাচক বিশেষ্য। কি বলছি? গুণবাচক বিশেষ্য। আচ্ছা, আরেকটু খেয়াল করো এখানে, এখন আমাদের বিশেষ্য না বিশেষণ, এটা নিয়ে আমরা প্রবলেমে পড়বো। দেখো, আমরা প্রবলেম করবো সুন্দর আর সৌন্দর্য নিয়ে, যে কোনটা বিশেষ্য কোনটা বিশেষণ। একটু দেখো আমরা বুঝবো কিভাবে। সৌন্দর্য আর একটা হলো সুন্দর, এই দুটা শব্দ আছে না? এটাকে জাস্ট মানে টেস্ট করবা তুমি। টেস্টটা কিভাবে করবা আমার মতো একটু খেয়াল করো, শোয়েব ভালো করে শুনো আর বাকি সবাই শুনবা। এই দুটোকে একটা নাউনের পূর্বে ব্যবহার করবা। আমি দিলাম একটা শব্দ, সুন্দর সুন্দরী বলছিলাম, যাই হোক আমি ছেলে দিলাম, মনে করো ছেলে। এই ছেলে শব্দটার পূর্বে যাকে ব্যবহার করা যাবে সে বিশেষণ, আর যাকে ব্যবহার করা যাবে না সে বিশেষ্য। তাহলে বলো তো, সৌন্দর্য ছেলে নাকি সুন্দর ছেলে? বলো, সৌন্দর্য ছেলে না সুন্দর ছেলে, কোনটা মিলে? এক না দুই মিলে, বলো? যেটাকে পূর্বে বসানো যাবে সেটা কি পদ বলছিলাম? তাহলে সুন্দর ছেলে। তাহলে সুন্দরটা কি পদ হবে? বিশেষণ। আর সৌন্দর্যটা কি হবে? ওই গুণটার নাম। সৌন্দর্য কি? গুণটার নাম। মেয়েটা সুন্দরী, সে সুন্দরী যে আছে তার গুণটা, এই গুণের নাম কি? সৌন্দর্য। আচ্ছা, আবার বললাম, দেখো আর একটু খেয়াল করো, আমি বললাম একটা শব্দ, দেখো এদিকে দেখো, আমি বললাম রোগা, আবার বললাম রোগ, আবার বললাম রোগী, আবার বললাম রুগ্ন। তোমরা বলো তো এখানে 1 2 3 কোন পদটা বিশেষ্য? 1 2 3 4 কোন পদটা বিশেষ্য? আই মিন নাউন। 1 2 3 4 লিখলে হবে, কোনো সমস্যা নেই। কোন পদটা বিশেষ্য? আই মিন নাউন। অনেকেই সঠিক আনসার করছেন, কিন্তু অনেকে ভুল আনসার করছে। কেউ 2 3 বলছে, কেউ 1 4 বলছে, বুঝছো? তোরা ভুলে গেছো বিষয়টা, সিস্টেমটা ভুলে গেছো। তুমি এই চারটাকে যদি প্রবলেম যেহেতু পড়ছো, এরকম প্রবলেমে যখনই পড়বা তখন এই প্রবলেমটা সমাধান করার জন্য এর পরে একটা নাউন ব্যবহার করবা। ঠিক আছে, আমি লিখলাম লোক, একটা শব্দ দিলাম লোক। দেখো তো, যেটাকে ব্যবহার করা যায় সেটা বিশেষণ বলেছি, আর যেটা ব্যবহার করা যায় না সেটা বিশেষ স বলেছি, নাউন। তাহলে বলো তো, রোগা লোক ব্যবহার করা যায়? রোগা লোক কি ব্যবহার করা যায়? 1 নাম্বার ব্যবহার করা যায়? ব্যবহার করা যাচ্ছে। রোগ লোক, এটা কি ব্যবহার করা যায়? বলো তো ভাই, রোগ লোক। উম্মে হাবিবা বলছে 1 2 কিভাবে হয়, কেউ ভাবে দেখো, এটা ব্যবহার করা যায় না। উম্মে হাবিবা খেয়াল করো, এখানে দেখো মিলাই আমি, তার বুঝবা। রোগী লোক বা রোগী মানুষ ব্যবহার করা যায় না? যায়। রুগ্ন লোক ব্যবহার করা যায়? যায়। উম্মে হাবিবা, আচ্ছা ইউসুফ বলছে 4 নাম্বার, 4 নাম্বার নাউন কিভাবে হয় বেটা? রুগ্ন লোক ব্যবহার করা যায় না? ইউসুফ
ব্যবহার করা যায়? রুগ্ন লোক, রুগ্ন মানুষ, রুগ্ন বডি, রুগ্ন দেহ। এখন বুঝতে পারছো? কথা ক্লিয়ার? তাহলে বিশেষ্য মানে নাউন কে? অনলি নাউন কে বলো? নাউন কে? যেটা ব্যবহার করা যায় না সেটা নাউন বলেছিলাম। আরে ভাই এখানে যেটা এটার পূর্বে ব্যবহার করা যাবে সেটা বিশেষণ, আর যেটা ব্যবহার করা যাবে না সেটা বিশেষ্য। এর চেয়ে সস্তা, এর চেয়ে সহজ কোনো কথা আমার জানা নাই। তুমি দেখো কোনটা ব্যবহার করে কথা বলতে পারো তুমি, ঠিক আছে? অনেকেই বিরক্ত হয়ে লিখতেছে ভাইয়া রোগ রোগ, একজন লিখতেছে ভাই এত সহজ, এরপরে কেন না বুঝার কি আছে? গুড, থ্যাংক ইউ। আচ্ছা দেখো, ঠিক একই রকম ভাবে আমি বললাম তরল খাবারের তারল্য থাকে। দেখো তো এখানে খাবারটার গুণ, খাবারটা কেমন? তরল, ঠিক আছে? সোয়েব এখন বুঝেছে, সোয়েব বলছে এটা মজা লাগছে, বুঝছো? সোয়েব নিজে কমেন্ট করছে যে সোয়েব এখন বুঝেছে যেটা কিভাবে করতে হয়। আরো বোঝো, সমস্যা কি? খাদিজা বলছে রোগ, খাদিজা হুমাইরা বলছে রোগ বিশেষ্য। তরল খাবারে তারল্য থাকে, খাবারটার গুণ, খাবারটা কেমন? তরল। আর সেটা তরল হয়েছে তার মধ্যে কি থাকার কারণে? তারল্য। যা থাকার কারণে তরল গুণ লাভ করে সেটাকে কি বলা হয়? গুণবাচক বিশেষ্য। এবার কথা বুঝতে পারছো? সবকিছু তো এরকম নিনজা টেকনিক বলিয়েন ভাই, নিনজা টেকনিক দিয়ে দুনিয়া চলে না, এটা টেকনিক না, এটা ব্যবহারের সিস্টেম, ঠিক আছে? এখানে তারল্য কি হবে? বিশেষ্য। গুড, থ্যাংক ইউ। তাহলে তোমরা কি এটা মিলাও? তরল, আর এটা কি আছে? তরলতা, আবার দিলাম তারল্য। বলো তো এই তিনটার মধ্যে 1 2 3 বিশেষণ পদ কোনটা? বিশেষণ পদ কোনটা? আই মিন ইংলিশে বলি একটু বোঝার জন্য, অ্যাডজেক্টিভ। তোমরা ইংলিশটা বলে স্যার আমি খুব মন খারাপ করতেছি, আপনি আমার কি করছেন? কি লিখছো তুমি? বুঝি নাই কিছু। বিশেষণ কোনটা? 1 2 3। গুড। অনেকে লিখতেছে 1 2 3 বার লিখছে, 3 বার যদি 1 লিখে দিলে 101 11 হয়ে যায় এটা, বুঝছো? সবাই ক্লিয়ার? আচ্ছা গুড। কত হয়েছে? কোনটা হবে বলো তো? তুমি আবার সেই একই সিস্টেম, আমি একটা শব্দ লিখলাম দুধ, দুধের পূর্বে এটা ব্যবহার করো। তরল দুধ ব্যবহার করা যায়? যায়, এটা বিশেষণ। কিন্তু তারল্য দুধ ব্যবহার করা যায়, তরলতা দুধ ব্যবহার করা যায়? যায় না। তাই এটা কি হবে না? বিশেষণ হবে না, বিশেষ্য। আশা করি সবাই বুঝতে পেরেছো। কোনো প্রবলেম কি আর আছে? কি বলছে? তার দেখে কি বলছো তুমি? বুঝি নাই ভাই। আচ্ছা শোয়েব বুঝতে পারছো নাকি? থ্যাংক ইউ। তাহলে আমরা মূল কথা যে ছিলাম কি বলো, বিশেষ্য, গুণবাচক বিশেষ্য। গুণবাচক বিশেষ্য কথা কি? না ভাইয়া, নুসরাত জাহান নুপুর বলছে না ভাইয়া। কি বুঝছো ভাই? নুসরাত জাহান নুহা কি জানো নুপুর, তুমি কিসের না ভাইয়া বলছো? কোন ব্যাপারে না ভাইয়া তুই জানাবা? বিশেষণ পদ দুই প্রকার, একটার নাম হলো নাম বিশেষণ, একটার নাম কি বলতো? নাম বিশেষণ। আর আরেকটার নাম হলো ভাব বিশেষণ। দ্রুত লেখো। আরেকটার নাম ভাব বিশেষণ। আচ্ছা, নাম বিশেষণের ইংরেজি নাম হলো অ্যাডজেক্টিভ। ইংরেজি নাম কি? অ্যাডজেক্টিভ। আচ্ছা, আর ভাব বিশেষণের ইংরেজি নাম হলো অ্যাডভার্ব। এবার বুঝতে পারছো? অ্যাডভার্বের কাজ যেটা সেটাই কি? তোমার ভাব বিশেষণ। আশা করি বুঝবা এখন। নাম বিশেষণ মানে কি একটু শোনো। সব বুঝছি, আপনি জিজ্ঞেস করছিলেন বুঝেছে কিনা, জানতে। বুঝি নাই, কি বললা? বুঝেছি কিনা জানাতে। ও আচ্ছা আচ্ছা, জানাতে। আচ্ছা আচ্ছা, আজকে জানলাম। কি জানলাম? আচ্ছা, এটার নাম হলো অ্যাডজেক্টিভ, এটার নাম কি? অ্যাডভার্ব। নাউন যে আছে, নাউনকে যে মডিফাই করে সে অ্যাডজেক্টিভ। তার মানে নামকে যে মডিফাই করে সে হলো নাম বিশেষণ। আর নাম বাদে অন্য কাউকে যে বিশেষিত করে সেটা নাম কি? ভাব বিশেষণ। ব্যাস, কথা শেষ। আমি বলছিলাম ছেলে, এগুলো ছেলে বলছিলাম। ছেলে কেমন? ভদ্র ছেলে। তাহলে ভদ্রটা কাকে বিশেষিত করছে বলতো? ছেলেকে। তাহলে ভদ্রটা কি বিশেষণ হবে বলো? নাম বিশেষণ নাকি ভাব বিশেষণ? দ্রুত জানাও আমাকে। আবার বললাম ভদ্র ছেলে। কেমন ভদ্র ছেলে? খুব ভদ্র ছেলে। এবার তো খুবটা কাকে বিশেষিত করছে? ভদ্র কি? ভদ্র একটা বিশেষণ পদ না? তাহলে খুবটা কি বিশেষ কি হবে বলো? খুবটা কি বিশেষণ হবে?
খুব কোন বিশেষণ হবে? খুব লিখে লিখবা। গুড, খুব হবে ভাব বিশেষণ, কারণ এটা নাউনকে মডিফাই করে নাই। আচ্ছা গুড। এই ভাব বিশেষণ 4 প্রকার, দ্রুত লেখো। একটা হলো ক্রিয়া বিশেষণ, আচ্ছা, আর এটা হলো বিশেষণের বিশেষণ। বিশেষণের বিশেষণ, দ্রুত লেখো। আচ্ছা 3 নাম্বার লেখো বাক্যের বিশেষণ, আর এটা হলো অব্যয়ের বিশেষণ। লেখছো সবাই? আচ্ছা, বাংলা সেকেন্ড আগে খুব কঠিন লাগতো, আপনার ক্লাস করে এখন ইজি লাগছে অনেক। ছোট কি কোডটা অনেক কম লাগে? কোডটা মানে কি? ছোট্টা ছোট্ট 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 কি লিখছো তুমি এটা? সিটি। আচ্ছা, রাহিমা বেগম বলেছে এটা। রাহিমা বেগমকে রোকেয়া বেগমের পক্ষ থেকে শুভেচ্ছা রাহিমা বেগম। আচ্ছা দেখো, হ্যাঁ অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব বসে, এটাও বলেছিলাম, সে অনুযায়ী ওটা অ্যাডভার্ব ধরতে পারো। থ্যাংক ইউ সোহেব, সোহেব খুব ভালো বুঝতে পারছে মনে হয় বিষয়টা। আচ্ছা বলছিলাম বিশেষণের বিশেষণ মানে যেটা বিশেষণকে বিশেষিত করে। দেখো তো এই খুবটা কাকে বিশেষিত করছে? বিশেষণকে, তাই এটা বিশেষণের বিশেষণ। আর যদি ক্রিয়াকে বিশেষিত করে তাহলে সেটা কি হবে? ক্রিয়া বিশেষণ। আমি বললাম চলে, কিভাবে চলে? দ্রুত চলে, ধীরে চলে, দ্রুত কথা বলে, ধীরে কথা বলে, আস্তে খায়, কি জানো জোরে জোরে সাউন্ড করে, এই জোরে আস্তে এগুলো সব কি তোমার ক্রিয়া বিশেষণ, মানে ক্রিয়াপদকে বিশেষিত করছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। ঋতু বলছে 2 নাম্বারটা বিশেষণের বিশেষণ, এটা বলছি। বাক্যের বিশেষণ পুরো বাক্যকে বিশেষিত করবে, পুরো বাক্যকে। যেমন দেখো নিশ্চিন্তে তোমাদের বুঝিয়েছি, তোমাদের বুঝিয়েছি। এবার বলো তো এখানে এই নিশ্চিন্তে কথাটা কি তোমাদের না বুঝিয়েছি, নাকি পুরো কথাটাই নিশ্চিন্তে করছি আমি? পুরো কাজটাই বাক্যটাই নিশ্চিন্তে সম্পূর্ণ করেছি। তাই এই নিশ্চিন্তে কথাটা না পুরো বাক্যকে মডিফাই করে, এই জন্য এটাকে আমরা বলি কি বাক্যের বিশেষণ। আমি বললাম দুর্ভাগ্যক্রমে আমরা আজ পরাজিত, এই দুর্ভাগ্যক্রমে পুরো বাক্যটাকে কি করছে? বিশেষিত করছে। সৌভাগ্যক্রমে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, এই সৌভাগ্যক্রমে কথাটা যে আছে এটা পুরো বাক্যটাকে মডিফাই করছে। সৌভাগ্যক্রমে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, সবাই কি বুঝতে পেরেছো? এরপর আছে অব্যয়ের বিশেষণ। অব্যয়ের বিশেষণ কাকে বলে একটু শোনো। অব্যয় পদকে যে বিশেষিত করবে, যেমন দেখো আমি একটা অব্যয় লিখলাম সিসি, এটা একটা অব্যয় না? সিসি, খেয়াল করছো? এটা একটা অব্যয়, ঠিক আছে, কারণ মানুষের অনুভূতি প্রকাশ করছে। এখন কথা হচ্ছে এই দুর্ভাগ্য সিসিটা যে আছে, এই সিসিটা কি আমরা মডিফাই করতে পারি? কেউ পারে। যেমন আমি বললাম রহিমা সিসি, রহিমা, ঠিক আছে, এই যে বেশি সিসি করো না, বেশি সিসি করো না, এই বেশিটা যে আছে এটা কাকে মডিফাই করছে? সিসি, অব্যয়কে। আর অব্যয়কে মডিফাই করলে সেটাকে বলা হয় কি? অব্যয়ের বিশেষণ। বিশেষণে বিশেষিত হাসিনা। আচ্ছা গুড, শেখ হাসিনা। সবাই ক্লিয়ার বিষয়টা নাকি? এটা নিয়ে আর কোনো প্রবলেম থাকার কথা না? এখানে কোনো প্রবলেম আছে? বুঝতে পারছো কিনা একটু জানাও সবাই। তারপরে এরপর লিখে সবাই অব্যয় পদ। কোন পদ বলো তো? অব্যয় পদ। আচ্ছা স্যার বিশেষণে একটা উদাহরণ দিতেন যদি। এই বেটা বিশেষণে উদাহরণ দেই নাই, কি বলো? আচ্ছা আমি বললাম পচা কথা বলো না, বুঝছো তো? কি তোমাকে বলতেছে পচা কথা বলো না। এখানে পচা কথা তো একটা নাউন, তাহলে পচাটা কি? পচা হলো একটা অ্যাডজেক্টিভ মানে বিশেষণ। এবার একটু খেয়াল করো, আমি বললাম বেশি পচা কথা বলো না, এই বেশিটা কাকে বিশেষিত করছে? অ্যাডজেক্টিভকে, আই মিন বিশেষণকে মডিফাই করছে। তাই এটাকে আমরা বলবো বিশেষণের বিশেষণ। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা তো কিউসমানি বলছে ধন্যবাদ, তোমাকে স্বাগত। তো কিউসমানি লেখো অব্যয় পদ যার কোনো ব্যয় বা পরিবর্তন নেই, বচন বা কাল ভেদে কোনো পরিবর্তন নেই। বচন বা কাল ভেদে অর্থাৎ আগে পরে যেই কালই থাক। 5 নাম্বার মানে কি বলছো বোরহান? কি 5 নাম্বার? তুমি নিজে 5 নাম্বার বলো সেটা বলতেছো? আচ্ছা
খুব ভালো ছিল, এখানে খুব বিশেষণ, বিশেষণের বিশেষণ। আচ্ছা গুড, হ্যাঁ খুব ভালো ছিল বিশেষণের বিশেষণ, ওটা হলো ক্রিয়া বিশেষণের বিশেষণ বলা বলে ওটাকে। আচ্ছা শোনো, যে কোনো পরিবর্তন হবে না, বচন এবং কালভেদে কোনো পরিবর্তন যেই পদের হয় না সেটাকে অব্যয় পদ বলা। আমি বললাম আমি ও সরি আমি ও তুমি বাজারে যাই। আচ্ছা এবার একটু খেয়াল করতো, এই যে বাজারে শব্দটা যে আছে, বাজারে এই শব্দটা আমি বহু বচনগুলো করলে কি লিখতে পারি? বাজারগুলো, তাই না ভাই? আমি এবং তুমি বাজারগুলোতে যাই, বহু বচন লেখা যায়? হাজার হয়ে গেছে, বাজারগুলোতে যাই। কথাটা কি বেশি পচা কথা বলো না, এখানে বেশিটা কি ভাব বিশেষ, ভাব বিশেষণ হিসাবে ধরা যাবে? আরে ছাগল শোয়েব, ভাব বিশেষণ না হলে বিশেষণের বিশেষণ হয় কিভাবে? হাদারাম পোলা, তোমার এখন পাইলে আমি ধরে একটা আচার দিতাম, ছাগলটা। ও আমরা বলতেছি বিশেষণের বিশেষণ, ভাব বিশেষণ না হলে বিশেষণের বিশেষণ হতে পারে? ভাব বিশেষণের প্রকার হলে বিশেষণের বিশেষণ, বুঝছো? আচ্ছা বাজারগুলো, আমি এত ভেঙে ভেঙে বলি কথাগুলো, এত ভেঙে ভেঙে বলি, তারপর যদি না বোঝো আমার রাগ উঠে যায়, কারণ তো আমার কথা অ্যাটেন্টিভ না, অ্যাটেন্টিভ না। আচ্ছা এখানে বলো তো, আমি এটা বহু বচনে কি লেখা যায়? আমরা লেখা যায় কিনা? পরিবর্তন হয় রূপের? আমির রূপের পরিবর্তন হয়? বলো আমার সাথে, হ্যাঁ? আচ্ছা আর তুমি যে আছে, এটা বহু বচন হলে কি হয় বলো তো? তোমরা, পরিবর্তন হয় না? হয়। কিন্তু তাই বলে ও যে আছে, ও কি বহু বচনে কোনো পরিবর্তন হয়? এক বছরের জায়গায় বহু বছর লিখলে পরিবর্তন হবে ওর? ওর কোনো পরিবর্তন হয় কিনা সবাই জানাও। আচ্ছা এখানে বলছি যাই, যাইয়ের জায়গায় যদি আমি লিখে যাব, আগামীতে যাব, যদি এখানে বর্তমান জায়গায় ভবিষ্যৎ লিখি, তাইলেও কি ওর জায়গায় কোনো পরিবর্তন হয় বলো? আচ্ছা ক্লিয়ার? আচ্ছা কখনই পরিবর্তন হয় না, যেই পদগুলোর এরকম পরিবর্তন হয় না সেই পদগুলোকে আমরা কি পদ বলি বলতো? অব্যয় পদ। একজন আবার বেশি বলছে, বলছে সোহাগ স্যারের ক্লাস যে বোঝে না সে অবাগা জাতি। সে অবাগা কে জাতি জানতে চায়, সে অবাগা তুমি নিজেই, মুন্নি মুন্নি। আচ্ছা দেখো, তাহলে এই অব্যয় জিনিসটা, আমরা কিন্তু অব্যয় পদের সংজ্ঞা অনেকেই জানি, কিন্তু এটাকে বাস্তবে কোনোদিন প্রয়োগ করে দেখিনি, খেয়াল করছো? এখন আশা করি বিষয়টা বুঝতে পারছো যে অব্যয় জিনিসটা কি। অব্যয় হলো এমন পদ যেটার কাল এবং বচন ভেদে কোনো পরিবর্তন হয় না। এটার সংজ্ঞা অনেক টিচারাই দেয় কিন্তু বুঝায় দেয় না সংজ্ঞাটা, ভালো করে বুঝবা এই জন্য। আচ্ছা এখন এই অব্যয় আবার কয় প্রকার জানো? অব্যয় কয় প্রকার? 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। একটা হলো সমুচ্চয়ী অব্যয়, প্র্যাকটিক্যালি বুঝবা। 2 নম্বর হলো অনন্যই অব্যয়, 3 নম্বর হলো অনুসর্গ অব্যয়, আর 4 নম্বর হলো অনুকার অব্যয়। লিখছো সবাই? আচ্ছা একজন প্রশ্ন করছে ভাইয়া ভোটারবিহীন সরকার, এখানে ভোটারবিহীনটা কোন পদ? এটা হলো চাকরি হারানোর পদ, বুঝছো? তোমার মাইরা একদম শেষ করে ফেলবো, তুই আর বাক্য খুঁজে পাও না। এটা সরকারকে বিশেষিত করছে, ঠিক আছে, সরকারকে ছোট করা হয়েছে এর মাধ্যমে, সুতরাং এই ধরনের কোনো বাক্যের আনসার করা হবে না। ক্লিয়ার? ভাইয়া আপনি মনে হয় ছোটবেলা থেকে বাংলা বেশি পারতেন, একদম ভুয়া কথা, আমার ইন্টারে বাংলা A+ মিস গেছে, বুঝছো? দেখো সমুচ্চয় অব্যয় কাকে বলে? কিছু অব্যয় আছে যেগুলো দুটো বাক্যকে সংযোগ করে, কি করে বলতো? সংযোগ অথবা বিয়োযোগ, সংযোগ করে অথবা কি করে? বিয়োযোগ করে। আচ্ছা অথবা সংকোচন করে, দুটো শব্দকে অথবা দুটো বাক্যকে সংকোচন করে, সেই সমস্ত পদগুলোকে আমরা সমুচ্চয়ী পদ বলি। ঠিক আছে, একটু খেয়াল করো, বলছে এখানে আমি আর কি আছে? তুমি। বলতো আমি আর তুমি কে এই ও আইসা যুক্ত করছে না পৃথক করছে? অবশ্যই কি করছে? যুক্ত করছে। যারা যুক্ত করে তাদেরকে বলা হয় সংযোজক সমুচ্চয়।
এবং ও আর এগুলো যুক্ত করে না, এগুলোকে বলা সংযোজক সমুচ্চয়। আবার যদি এখানে ও না দিয়ে আমি দিলাম অথবা, তাহলে এটা কি করবে? পৃথক করবে না? পৃথক মানে কি? বিয়োজক করে। পৃথক মানে কি? বিয়োজক। অথবা, নতুবা, নইলে। ঠিক আছে, তুমি আসো, নইলে আমি চলে যাব। এই নইলে কি করছে? বিয়োজক করছে। আচ্ছা, আরেকটা আছে সংকোচন। সংকোচনটা একটু আমরা ভালো করে শুনি। ক্রিয়ার ভাবকে সংকুচিত করবে। ক্রিয়া ঠিক থাকবে, কিন্তু ক্রিয়ার ভাবটা যে আছে, অর্থটাকে একটু সংকুচিত করা। কেমন জিনিসটা খেয়াল করো। আমি বললাম ছেলেটি ক্লাসে আসলো, আচ্ছা একটু শুনবো ভালো করে, কিন্তু পড়া বুঝলো না। এটা পরে বলি, আগে এটা বলি। আমি বললাম ছেলেটি ভালো, বুঝছো, কিন্তু পড়ে না। আচ্ছা তুমি এটা বলো তো, একটা ছেলে যদি না পড়ে তাহলে সে কি খারাপ হয়ে যায়? কোনো ছেলে না পড়লে সে খারাপ হয়ে যায়? পৃথিবীতে সবচেয়ে খারাপ মানুষ কারা? শিক্ষিত মানুষরা, যারা পড়াশোনা করে বেশি। যারা পড়াশোনা করে তারা কি সবচেয়ে খারাপ মানুষ পৃথিবীতে, বুঝছো? সবচেয়ে বড় চোর, বাটপার, শ্বেতচোর, ঠিক আছে, ধান্দাবাজ, দুর্নীতিবাজ, সবচেয়ে বড় দুর্নীতিবাজ কারা? চোররা। এই যে তুমি শিক্ষিত হচ্ছ মানে কি, যত বড় শিক্ষিত হচ্ছ তত বড় চোর হচ্ছে। বুঝে আসছে? আমরাও সেম। ঠিক আছে, এখন তোমাকে আমার মধ্যে যদি নৈতিকতা থেকে থাকে, তাহলে আল্লাহকে ভয় পেয়ে সেই নৈতিকতার উপর ভিত্তি করে নিজেকে হয়তো একটু ভালো রাখতে পারি। আচ্ছা আচ্ছা, একজন আরেকজনকে চোর বলছে, কিন্তু চোরের বানান ভুল লিখছে, নোয়াখাল্লা। বুঝছো? দেখো, ছেলেটি ভালো কিন্তু পড়ে না। যদি ছেলেটি যদি না পড়ে তাহলে সে ভালো, তার ভালোটা কি মানে সে খারাপ তো হয়ে যায় না, খারাপ হয়ে যায় না। কিন্তু শুধু পড়াশোনা না করে সে তো পুরোপুরি ভালোও থাকে না, ঠিক আছে? কথা বুঝতে পারছো? তাহলে তার ভালোটা কি হয়ে গেল? সংকুচিত হয়ে গেল। আমি বললাম ছেলেটি ক্লাসে আসলো কিন্তু পড়া বুঝলো না। একটু শোনো, সে যদি পড়া না বোঝে তাহলে ক্লাসে আসাটা কি না আসা রয়ে গেল, না আসাটা হবে? আচ্ছা, পড়াটা কি অবশ্যই আসাটা হবে, কিন্তু আসার যে উদ্দেশ্য, অর্থ, সেই অর্থটা কিন্তু আর পরিপূর্ণ রইল না যদি পড়া না বোঝে, তাই না? তাহলে ছেলেটি আসলো কিন্তু পড়া বুঝলো না, এরকম যদি হয় তাহলে এই কিন্তু এসে এই দুই পারের কথার সাথে কি করছে? সংকোচন করছে, ভাবের কি করছে? সংকোচন করছে। আশা করি সবাই বুঝতে পেরেছো বিষয়টা। কিন্তু, অথচ, ঠিক আছে, ছেলে ক্লাসে আসলো অথচ বুঝলো না, ঠিক আছে, বরঞ্চ। আচ্ছা, বাকি আছে কি? অনন্যই অব্যয়। স্যার আপনি সবসময় নোয়াখালীকে পচান কেন? উম্মে হেনা বলেছে। কি বললো তুমি? এটা নোয়াখালীকে পচাই, এটা কোনো কথা? নোয়াখালী হলো আরএফএল এর বদনা, এটা পচে কখনো? আরএফএল কখনো পচে বলো উম্মে হানি? আচ্ছা দেখো, অনন্যই অব্যয় হলো এমন অব্যয়, একটু খেয়াল করবা, যেই অব্যয় বাক্যে অন্য পদের সাথে কোনো সম্পর্ক রাখে না। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, পুরো বাবা কি শুরু হয়ে গেছে নোয়াখালী সম্বন্ধে নাকি? রয়্যাল ডিস্ট্রিক্ট, হ্যান ত্যান। আচ্ছা, সংকোচন মানে কমানো। সংকোচন মানে কি? কমানো। সংকোচন মানে কমানো। আচ্ছা, অনন্যই অব্যয় হলো এমন অব্যয় যে অব্যয় দুটো মূল বাক্যের সাথে কোনো সম্পর্ক রাখে না। এটাকে আমরা ইংলিশে তোমার যে কি বলে এটাকে, এক্সক্লেমেটরি সাইন যেগুলোকে বলি না, ওইগুলাকে। আমি বললাম হাই তোমার কি দুঃখ। এই যে হাই যে আছে না, এটা বাদ দিলেও কিন্তু বাক্যের অর্থ ঠিক থাকে। হাই তোমার কি দুঃখ, দেখো এটার অর্থ ঠিক থাকে না। এই হাইটাকে বলা হবে। আমি বললাম উহ ব্যথা পাচ্ছি তো, এই যে উহ, এটা বাদ দিলেও কিন্তু বাক্যের অর্থ ঠিক থাকবে। ঠিক আছে? এগুলাকে বলা হয় কি? অনন্যই অব্যয়। বাকি আছে অনুসর্গ অব্যয়। অনুসর্গ অব্যয়ের অপর নাম হলো পদান্বয়ী অব্যয়। তোমরা সহজে লিখবা, তৃতীয়া ও পঞ্চমী বিভক্তিকে পদান্বয়ী অব্যয় বলে। তৃতীয়া বিভক্তি হলো দ্বারা, দিয়া, কর্তৃক। লিখছো? দ্বারা, দিয়া, কর্তৃক। পঞ্চমী বিভক্তি হলো হতে, থেকে, আর এটা কি আছে? চেয়ে। পঞ্চমী বিভক্তি হতে, থেকে, চেয়ে। আচ্ছা, এটাকে বলা হয় কি? পঞ্চমী বিভক্তি। কথা ক্লিয়ার? আচ্ছা, বাকি আছে কি? অনুকার অব্যয়। অনুকার শব্দের অর্থ সবাই একটু লেখো। অনুকার অর্থ হলো অব্যক্ত আওয়াজ বা অনুভূতি। অনুকার মানে হলো অব্যক্ত আওয়াজ বা অনুভূতি। স্যার বিভক্তির ক্লাসটা হবে না? আরে মোহাম্মদ, সব ক্লাস হবে, সব।
তুমি টেনশন নিচ্ছ কেন? সব ক্লাস হবে, ঠিক আছে? আচ্ছা দেখো, সব ক্লাস হবে, তোমাদের কারকের ক্লাস যেদিন ওদের বিভক্তি ক্লাসটা হবে। হ্যাঁ, আমরা ওই দিন আলোচনা করবো বিভক্তি নিয়ে। আচ্ছা শোনো, কি যেন বলছিলাম আমরা। আচ্ছা বলছে অনুকার কাকে বলে? অব্যক্ত আওয়াজ। আমরা মানে কিছু আওয়াজ আছে যেটা আমরা শুনি, বুঝি, কিন্তু হুবহু প্রকাশ করতে পারি না বা লিখতে পারি না। শুনি, বুঝি, কিন্তু হুবহু প্রকাশ করতে পারি না বা লিখতে পারি না, সেগুলোকে বলা হয় কি? অনুকার অব্যয়। যেমন দেখো, কুকুর ডাকে কিভাবে বলো তো? কুকুর ডাকে কিভাবে? তো দেখো, কুকুর ডাকে কিভাবে? গুড, অনেকে লেখা শুরু করে দিচ্ছে। কুকুর ডাকে কিভাবে? খেও খেও, কি বলে? খেও খেও নাকি কুকুর ডাকে? ঘেউ ঘেউ নাকি? থ্যাংক ইউ। কুকুর ডাকে ঘেউ ঘেউ, এটা আমরা বলে থাকি নাকি? কিন্তু কথা হচ্ছে, তুমি কি কোনোদিন শুনছো কোনো কুকুর তোমার সামনে বলে ঘেউ ঘেউ ঘেউ, এরকম বলতে শুনছো? না। কুকুর একটা নির্দিষ্ট ডাকে ডাকে, ওটাকে প্রকাশ করি আমরা ঘেউ নামে, বুঝছো? সবাই ক্লিয়ার? আচ্ছা, প্রকাশ করি কি নামে বলছিলাম? ঘেউ নামে। আচ্ছা, এরকম অনেক আওয়াজ আছে যেগুলো আমরা শুনি, বুঝি, কিন্তু প্রকাশ করতে পারি না। অনেকে কুকুরের মতো ডাকতে পারে, বুঝছো? কুকুর যেভাবে ডাকে না ওভাবে ডাকতে পারে, কিন্তু ওরা লিখতে পারবে না। ওরা লিখতে পারবে না। এরকম কুকুরটাকে, বিড়ালটা কিভাবে? মিউ মিউ। ছোট সময় একটা কবিতা পড়ছো না? শীতে কন কন, বায়ু শন শন, থালা ঝনঝন, মাসি ভন ভন। এই ভন ভন, ক্যান ক্যান, প্যান ম্যান, এগুলো সব কি? অনুকার অব্যয়। সব কি? অনুকার অব্যয়। আমরা বলি না ব্যথায় আমার মাথাটা ঝিমঝিম করছে। কোনোদিন কারো মাথার ঝিমঝিম শুনছো? শোনো না। আবার বলি না লোকটা ঠাস করে পড়ে গেছে। এবার তুমি বলো তো, লোকটা ঠাস করে পড়ে নাকি পড়ে ঠাস করে? একটু জানাও, লোকটা ঠাস করে পড়ে নাকি পড়ে ঠাস করে? অনেকে লিখছে যে পরে ঠাস করে, অনেকে আগে ঠাস করে তারপরে পরে। এটা ভুয়া কথা। পৃথিবীতে কোনো লোকই পড়ার আগেও ঠাস করে না আর পরেও ঠাস করে না। তুমি কোনোদিন শুনছো একটা লোক পড়ে যাওয়ার পর্যায়ে বলছো ভাই আমি পড়ে গেলাম ঠাস করে? শুনছো? সে আগেও ঠাস করে না, পরেও ঠাস করে না। এটা তার অনুভূতি। সে পড়লে সর্বোচ্চ বলতে পারে মাগো কিসি, এইটা বলতে পারে, এর বেশি কিছু বলতে পারে না, বুঝছো? আচ্ছা, কেউ খাবে তো কেউ খাবে না তা হবে না, তোমার জন্য রেখে দিলাম। হ্যাঁ, এই তোমার জন্য এটা বরাদ্দ, যে বলছে আরমান। আহ, এগুলাকে বলে কি? অনুকার। একটা বিষয় মনে রাখতে হবে, অনুকার গুলো কয়বার ব্যবহৃত হয়? দুইবার। কয়বার? দুইবার। কয়বার ব্যবহৃত হয়? দুইবার। ঘেউ ঘেউ, খেউ খেউ, এগুলো আমরা কি বলি? আমরা বলি না লোকটা আমার দরজায় এসে ঠক করছে, বরঞ্চ বলি কি ঠক ঠক করছে। কয়বার বলি? দুইবার। কথা ক্লিয়ার? আচ্ছা, এই দুইবার বোঝালে সেটাকে আমরা কি বলি? দ্বিরুক্তি। দুইবার বুঝলে কি বুঝি? দ্বিরুক্তি। আমরা দ্বিরুক্তি নিয়ে আলোচনা করব। আচ্ছা, দ্বিরুক্তি মানে হলো দুইবার উক্ত বা বলা হয়েছে এমন। লেখো কথাটা, দুইবার উক্ত বা বলা হয়েছে এমন, তাকে আমরা দ্বিরুক্তি বলি। আচ্ছা, সবাই লেখা শেষ? আচ্ছা, আমরা অনেক সময় এটা কেন ব্যবহার, অনেক সময় দ্বিরুক্তি দ্বারা আমরা বেশি বুঝাই, আবার কখনো দ্বিরুক্তি মানে দুইবার ব্যবহার করে কম বুঝাই। যেমন দেখো, আমি একটা শব্দ লিখলাম পাকা আম, এই একটা শব্দ আছে। আবার একটা শব্দ লিখলাম পাকা পাকা আম। বলতো এখানে পাকা আম বলতে আমের সংখ্যা বেশি বুঝি, না পাকা পাকা আম বলতে আমের সংখ্যা বেশি বুঝি? তুমি কি লিখছো বলুন? শাহানুর লিখছে কি? এত কিভাবে বুঝুন না কি লিখছে? বুঝি নাই। পাকা পাকা আম দ্বারা আমের সংখ্যা আমরা কি বুঝি?
বেশি বুঝায়, অর্থাৎ একবার ব্যবহার করলে যা বুঝায় দুইবার ব্যবহার করলে তার চেয়ে বেশি বুঝায়। ঠিক একই রকম বলো, আমি বললাম আমার শীত লাগছে, আমার শীত লাগছে, ঠিক আছে, আবার বললাম আমার শীত শীত লাগছে। বলো তো এখানে কোনটায় শীত বেশি বুঝায়? আমার শীত শীত লাগছে, একে না দুইয়ে শীত বেশি বুঝায় কোনটায়? একে না দুইয়ে? গুড, শীত বেশি বোঝায় একে, মানে একবার ব্যবহার করলে শীত বেশি বোঝায়, আর দুইবার ব্যবহার করলে শীত কম বোঝায় এখানে। তাহলে দুটাই হতে পারে। তাহলে এই যে দ্বিরুক্তি এক দুইবার এরকম ব্যবহৃত হয়, আমরা এটাকে কি বলি? দ্বিরুক্তি বলি। বাংলা ভাষায় দ্বিরুক্তি প্রথমত তিন প্রকার। একটা হলো শব্দের দ্বিরুক্তি, লেখো, আরেকটা হলো পদের দ্বিরুক্তি, আর আরেকটা হলো অনুকার দ্বিরুক্তি। তাহলে আমাদেরকে প্রথমে জানতে হবে শব্দ আর পদের মধ্যে পার্থক্য কি। কিছুক্ষণ আগে বলেছিলাম শব্দ আর পদের মধ্যে পার্থক্য কি, বলো তো? গুড, বাক্যে ব্যবহার হলে পদ আর বাক্যে ব্যবহার না হলে শব্দ। তাহলে বলো তো পাকা পাকা আম এটা শব্দের দ্বিরুক্তি না পদের দ্বিরুক্তি? পাকা পাকা আম শব্দের দ্বিরুক্তি না পদের দ্বিরুক্তি? দ্রুত বলো। গুড, অনেকে আনসার করছেন পদের দ্বিরুক্তি, পদের দ্বিরুক্তি। গুড, থ্যাংক ইউ। কিন্তু তোমরা এত সুন্দর করে ভুল করতে পারো, এটা হলো সবচেয়ে বড় বিষয়, বুঝছো? আচ্ছা, এটা শব্দের পদের দ্বিরুক্তি কেন হবে? এটা কি বাক্য? এটা কি বাক্য হয়েছে বলো তুমি? বাক্য হওয়ার জন্য একটা ভার্ব লাগবে না, ক্রিয়াপদ লাগবে না? এখানে ক্রিয়াপদ কে? আন্দাজে মেরে দিছো। এতক্ষণ বোঝানোর পর যদি এই অবস্থা হয়, পুরোটা ক্লাস এই এই বাক্য নিয়ে আলোচনা হবে, তারপর ভুল করে দিচ্ছ, দেখছো সবগুলোর মাইরা। আচ্ছা, কিন্তু আমি যদি এরকম লিখি আমি পাকা পাকা আম খাই, এখন এটা কিসের দ্বিরুক্তি বলো? পাকা পাকা এখন এটা সব পদের দ্বিরুক্তি। কারণ কি বলতো? কারণ এখন এখানে এটা বাক্য হয়েছে। আর শীত শীত লাগছে এটা কিসের দ্বিরুক্তি হবে? এটাও পদের দ্বিরুক্তি, কারণ এখানে একটা ক্রিয়াপদ আছে। কথাটা বুঝতে পারছো? আগের শব্দের ছিল, এখন পদের। গুড, থ্যাংক ইউ সবাই বোঝার জন্য, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সবাই বুঝতে পারছো নাকি? তাহলে অনুকার দ্বিরুক্তি তো আমরা কিছু আগে বললাম, যে ঘেউ ঘেউ খেউ খেউ ভ্যান ভ্যান ক্যান ক্যান ভন ভন, এই সবগুলো কি অনুকার দ্বিরুক্তি। আচ্ছা, এরপরে আরো দুইটা আছে, সেগুলো নিয়ে একটু আলোচনা করব, তারপরে তোমাদেরকে একটু লাইভে নেব। একটু দেখো, আরেকটা হলো যুগ্ম রীতির দ্বিরুক্তি, যুগ্ম রীতির দ্বিরুক্তি, এবং আরেকটা আছে হলো পদাত্মক দ্বিরুক্তি। যুগ্ম রীতির দ্বিরুক্তি বলা হয় এমন দ্বিরুক্তি যেখানে আংশিক পরিবর্তন হয়, আংশিক পরিবর্তন হয়। যেমন দেখো, মানে দুটার মধ্যে কোনো একটা পরিবর্তন হবে আংশিক। আমরা দেখি শর্ট শর্ট, কিন্তু দ্বিরুক্ত করার সময় এটাকে কি করে ফেলি? শর্ট, আরেকটাকে কি বানায় ফেলি? ফট। আংশিক পরিবর্তন হয়েছে না, শর্ট ফট, খেয়াল করছো? আবার ফিট ফিট, কিন্তু আমরা দ্বিরুক্ত করার সময় কি বলি? ফিট ফাট। বুঝতে পারছো বিষয়টা? আংশিক পরিবর্তন হয়েছে এরকম।
আংশিক পরিবর্তনের সেটাকে আমরা যুগ্মরীতির দ্বিরুক্তি বলি। এই কথা ক্লিয়ার? কোনো প্রবলেম আছে আর? আচ্ছা, পদার্থক দ্বিরুক্তি হলো যেখানে সপ্তমী বিভক্তিযুক্ত শব্দ দুইবার ব্যবহৃত হয়। সপ্তমী বিভক্তিযুক্ত শব্দ দুইবার ব্যবহৃত, হাতাহাতি, মারামারি, কিলাকিলি সবগুলো সেম। ঠিক আছে, সবাই লিখছো? সপ্তমী বিভক্তিযুক্ত শব্দ দুইবার ব্যবহৃত হয়। আচ্ছা খাদিজা হুমায়রা কি বলছো? তো বুঝিনি, কি বোঝো রে ভাই? বলছিলাম আমরা কি এটাকে শর্ট বলি না শর্ট ফট বলি? অবশ্যই একটা অংশ পরিবর্তন করে ফেলি, আমরা বলি দল দল, কিন্তু একসাথে যুক্ত করলে আমরা কি বলি? দল দল বলি না, দলাদলি বলি। দলাদলি আংশিক পরিবর্তন করছি আগে অথবা পরে, যদি এরকম হয় তাহলে সেটাকে আমরা কি বলি? তোমার যুগ্মরীতির দ্বিরুক্তি। কথা ক্লিয়ার খাদিজা? আচ্ছা, এরপর আরেকটা আছে পঞ্চমী বিভক্তিযুক্ত শব্দ যদি দুইবার ব্যবহৃত হয়। পঞ্চমী বিভক্তি, সরি পঞ্চম বলতেছি, সপ্তমী বিভক্তিযুক্ত শব্দ যদি দুইবার ব্যবহৃত হয়। যেমন দেখো, আমি সব বললাম মিষ্টিগুলো হাতে হাতে বিলিয়ে দাও, এখানে মূল শব্দটা কি? হাত, এর সাথে কি যুক্ত আছে? এ, সপ্তমী বিভক্তি। আবার এখানে মূল শব্দ হাত, এর সাথে এ, অর্থাৎ এ সপ্তমী বিভক্তিযুক্ত শব্দ কয়বার আসছে? দুইবার। দেখে দেখে যেও, চোখে চোখে রেখো, ঠিক আছে? পরে পরে হয়রান, তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে আমি শেষ। এই যে এ শব্দের শেষে এই সপ্তমী বিভক্তি যে আছে, এই যুক্ত শব্দ যদি দুইবার ব্যবহৃত তাহলে সেটাকে আমরা কি বলি? পদার্থক দ্বিরুক্তি বলে থাকি। সবাই আশা করি বুঝতে পেরেছো দ্বিরুক্তিটা। আচ্ছা, এরপরে আরেকটা বিষয় আছে সর্বনাম পদ। সবাই একটু লেখো, নামের পরিবর্তে বসে যে নাম তাকে বলে সর্বনাম। একজন বলছে লিখতে লিখতে ক্লান্ত, এত কেন লেখাচ্ছেন? না লিখলে চুপ করে থাকো, কি করবা বলো? আচ্ছা, সর্বনাম পদ, নামের পরিবর্তে বসে যে নাম, ঠিক আছে? আমি বললাম সোহাগ স্কুল ছাত্র। সোহাগ কি স্কুল ছাত্র, সে স্কুলে যায়। একটু ভালো করে শুনবা, এই যে বাক্যটা যে আছে এখানে কিন্তু একটা পূর্বে একটা নাম ছিল, নাম সোহাগ, এটা একটা নাম। নামের পরিবর্তে আমি কি ব্যবহার করছি? সে। নামের পরিবর্তে যেটা ব্যবহার করে সেটাকে কি বলা হয়? সর্বনাম, প্রোনাউন। বুঝে আসছে? আবার একটু খেয়াল করো, আমি বললাম মেয়েটি কি খায়, মেয়েটি ভাত খায়। আবার প্রশ্ন করলাম সে কি খায়, বলো তো এখানে সর্বনাম কে? 1 নাম্বার দিয়ে লিখবা, এখানে সর্বনাম কে? 1 নাম্বার 2 ইয়েও লিখতে পারো, এও দিতে পারো, এ দিয়ে লিখবা সর্বনাম কে? মেয়েটি ভাত খায়। এখানে প্রশ্ন এটা বলতে বলছি মেয়েটি সর্বনাম কে? অনেকে আনসার করছো, এক সি 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 সে। সবাই আনসার করো দ্রুত। দ্রুত আনসার করো, গুড। সবাই কিন্তু আনসার করছো না, মেবি তোমরা টায়ার্ড হয়ে গেছো নাকি বুঝতেছি না। আচ্ছা, আমরা তো 2-3টা ক্লাস নেই পার্টি, তাও তো টায়ার্ড হয়ে যাবো। আচ্ছা, এখানে মেয়েটি এটা একটা নাম, এর পরিবর্তে সে আসছে, তাই এটা কি কি এটা সর্বনাম। কিন্তু কিছু খেয়াল করতো, এখানে কি যাও কি একটা নামের পরিবর্তে আসছে না? ভাত একটা নাম না, নামের পরিবর্তে আসছে, তাহলে কি একটা কি হবে? সর্বনাম। এটাও একটা সর্বনাম। বুঝতে পেরেছো? আমি বললাম না ফ্যানটা ভালো ঘোরে কিন্তু ওটায় বাতাস হয় না, এখানে সর্বনাম কি হবে? ওটা, এই, ওই, এগুলো সর্বনাম পদ হতে পারে। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার কারা 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 হ্যান্ড রেজ করছো তারা একটু দেখি, তাদের সাথে একটু কথা বলা হবে। হ্যান্ড রেজে আছো কারো? কোনো প্রশ্ন আছে? অনেক হ্যান্ড রেজ করে রাখছো। আচ্ছা, বলো যে যে আছো, অনেককে দেয়া হয়েছে দেখো। ওয়ালাইকুম আসসালাম, তুমি প্রশ্ন করো, তোমার নেট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে ঝুমা? স্যার আমি ইয়াটা বুঝছি না, রুগ্ন রোগী আর ইয়াটা এখানে নেট ছিল না, এখানে নেট ছিল না যার কারণে এটা বুঝছি না আর কি। রুগ্ন রোগী বুঝছো না কেন? তোমার বাড়ি কি মোহন সিং? না স্যার, এই যে নেট ছিল না স্যার, এই জায়গাটা দেখি নাই। আচ্ছা আচ্ছা, শোনো বলছিলাম একটা নাউনকে আইডেন্টিফাই বা বিশেষণকে আইডেন্টিফাই করবা কিভাবে এটা বলেছি। বিশেষণকে আইডেন্টিফাই করার জি সিস্টেম স্যার। বলছিলাম। আমি লিখলাম স্বাস্থ্য একটা শব্দ, এটা লিখলাম স্বাস্থ্যবান,
দুটো শব্দ লিখলাম, খেয়াল করছো? এবার বলো তো, জি স্বাস্থ্য আর স্বাস্থ্যবান এই দুটো শব্দের মধ্যে যাকে একটা নাউনের পূর্বে ব্যবহার করা যাবে সে বিশেষণ, আর যাকে ব্যবহার করা যাবে না সে বিশেষ্য। আমি বললাম মেয়ে, দেখো তো স্বাস্থ্য মেয়ে ব্যবহার করা যায়? জি না। তাহলে ব্যবহার করা না গেলে সেটা কি হবে? নাউন, বুঝছো? নাউন। যাকে ব্যবহার করা যায় সে জি adjective। এটাই বলছি, ওখানে ওই কথাগুলো লিখে জি আসবে স্যার। একটা নাউনের পূর্বে কাকে ব্যবহার করা যায়, আশা করি বুঝতে পারবা। ঠিক আছে, এরপরে জি বলো, স্যার। আসসালামু আলাইকুম। ভাইয়া ইউসুফ শরীফ বলো। ভাইয়া প্রকৃতিপত্র কি মানে ইউনিভার্সিটির জন্য বেশি গুরুত্বপূর্ণ? প্রকৃতিপত্র আপনার অনেকগুলা ক্লাস আমি দেখছি, তারপর আমি পারি না, মানে প্রকৃতিপত্র আমার বিশাল সমস্যা। প্রকৃতপক্ষে বিশাল সমস্যা, অবশ্যই ইম্পর্টেন্ট, পরীক্ষায় অনেক প্রশ্ন হয় ওখান থেকে। তুমি দশম, তোমাদের এক্ষেত্রে আমার অ্যাডভাইস থাকবে, দশম শ্রেণীর যে বইটা আছে না, ওই জি। বইটাতে যে কটা প্রকৃতি প্রত্যয় আছে এটা না একটু ভালোভাবে দেখা আর কি। দেখছি হয় না, মানে পারি নাকি। না পারলে সেটা তারা আলাদা বিষয়, কিন্তু ওই কটা পড়লে হয়ে যাবে আশা করি। শরীফ, আর কি আছে বলো? আরমান আছে maybe। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, বলো। স্যার। আমি ওই যে অনন্যই যে ইয়াটা আছে না, এটা বুঝিনি স্যার বইটা। অনন্যই অব্যয় হলো ইংলিশে এক্সক্লেমেটরি সাইন, বুঝছো ইংলিশে? জি স্যার, এক্সক্লেমেটরি। এইগুলার বাংলা যে অর্থ আছে না সেটাই তোমার অনন্যই অব্যয়। থ্যাংক ইউ স্যার। আছে না, উহ, জি স্যার। এগুলো বাক্যের থেকে আলাদা হয়ে ব্যবহৃত হয় না, বাক্যের থেকে যেগুলো আলাদা হয়ে ব্যবহৃত হয় সেগুলো কি অনন্যই অব্যয়। ব্যাস, তুমি এবার মিউট হও। জি স্যার। আচ্ছা, আর কি আছে? কথা বলো খাদিজা। ভাইয়া দীর্ঘটা এটা বুঝিনি, একটু আরেকবার একটু বুঝিয়ে দিলে ভালো। বিরক্তিটা কোথায়? আচ্ছা প্রথমে বুঝিনি। শোনো, আমি বলতেছি, স্যার ভাব বিষয়টা একটু বুঝিয়ে দিবেন। ওই সময় বাবা ফোন দিয়েছিল নাকি, নাইমার ইসলাম, তুমি একটু ক্লাসটা একটু দেখো, আশা করি বুঝতে পারবে। ভাব বিশেষ মানে ইংলিশের অ্যাডভার্বটা আছে না নাইম, অ্যাডভার্ব, ইংলিশের অ্যাডভার্বের যা যা জায়গা আছে, অ্যাডভার্ব কোন কাকে বলে, এটাই ভাব বিশেষণ। এবার তুমি অ্যাডভার্বটা ভালো করে একটু বুঝো, ঠিক আছে? স্যার ভাতের কি টা, ভাতের কি টা কি হবে, বুঝি নাই। আচ্ছা, আর কে আছো? জাহিদ আছে, জাহিদ বলো। স্যার সে কি খায়, এখানে কি কিভাবে সর্বনাম? সে কি খায়, এই কিটা কার পরিবর্তে আসছে? কি বাত, বাতের পরিবর্তে বলো, ভাত কি একটা নাম? বাত, নাউন। ভাত নাম না? হ্যাঁ হ্যাঁ, তো নামের পরিবর্তে যেটা আসে সেটাকে কি বলা হয়? ঠিক আছে স্যার, সর্বনাম। একে বলে প্রশ্নবোধক সর্বনাম। সর্বনাম পদ নিয়ে আমরা আগামী ক্লাসে আরো আলোচনা করবো, হ্যাঁ? জি স্যার। আলোচনা করবো। আর কে আছো বলো। আচ্ছা, হুমারের জন্য কি প্রশ্ন করছিলাম মনে নেই তো, এটা ও বলছিল কি জানো? হ্যাঁ বলো। বোরহান আছো? আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ শাহিদ বলো। ভাইয়া আমার সমস্যা হচ্ছে পদের দ্বিরুক্তি এবং পদার্থক দ্বিরুক্তির ক্ষেত্রে। যেমন চোখে চোখে দেখো, এখানে তো এটা তো ক্রিয়া আছে, আবার দেখো, তবুও তো এখানে সপ্তমী বিভক্তির কারণে পদার্থক দ্বিরুক্তি হয়েছে। তো অপশনে যদি পদের এবং পদার্থক দ্বিরুক্তি থাকে তাহলে আমরা ক্রিয়া দেখে কি পদের দ্বিরুক্তি দিতে পারবো? না, পদার্থক বিরক্তি দিবে না। কারণ পদার্থক হবে। সপ্তমী বিভক্তি যুক্ত হলে সেটা পদার্থক বিরক্তি হয়ে যায়। বুঝছি। থ্যাংক ইউ, সুন্দর একটা প্রশ্ন করছো। বোরহান বলো। বোরহান লাইনে, ও জানেও না মনে হয়। আচ্ছা, আর কেউ আছো? স্যার কি এবং কি এর মধ্যে পার্থক্য কি? আগামী ক্লাসে প্রশ্ন করে, এটা সর্বনাম তো বলছি, সর্বনাম নিয়ে সব আলোচনা আগামী ক্লাসে করবো। আজকে এমনিতেই বিশেষ্য, বিশেষণ এবং অব্যয় নিয়ে আলোচনা করছি, এটা ভালো করে ক্লিয়ার করো। আগামী ক্লাসে সর্বনাম নিয়ে আমরা আলোচনা করবো, হ্যাঁ? আচ্ছা বলো, আর কে আছো? লাইনে আছো তো? আরমান মেবি লাইনে আছো। আরমান লাইনে কেন? কে কে আছো বলো, তো অনেকে অনেকে দিচ্ছি, দেখো না কেন? আচ্ছা, আর কেউ নাই মেবি নাকি? শেষ করা যায় তাহলে আজকে ইনশাল্লাহ। তো সবাই ভালো থেকো।
আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাল্লাহ। আর আগামী ক্লাসে আমরা সর্বনাম পদটা পুরোটা শেষ করবো ইনশাল্লাহ, টেনশন নেই। আজকে শুধু দেখালাম সর্বনাম পদ কি, আগামী ক্লাসে পূর্ণাঙ্গ আলোচনা হবে। আসসালামু আলাইকুম, সবাই আমার জন্য দোয়া করবা, আমিও তোমাদের জন্য দোয়া করি।